তড়িৎচুম্বকীয় বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্যের অঞ্চল দেখতেছি আমরা। তো দেখো এখান থেকে আমি শুরু করছি, উপরে ফাঁকা রাখছি, নিচে ফাঁকা রাখছি। দৃশ্যমান অঞ্চল মানে যেটা আমাদের চোখে ধরা দেয় বা দেখতে পাই, সেটা এটার বাস্তব একটা উদাহরণ দেয়া যেতে পারে যে মেজের কাঠি। মেজের কাঠি যখন আমরা এভাবে ধরাই, তখন সেটা যখন আমাদের চোখের সামনে জ্বলে, তখন আমরা সেটা দেখি হলুদ, অর্থাৎ এই ইয়েলো অঞ্চলে থাকে। এই যে ওয়াই আছে, এটা ইয়েলো। তাহলে মেজের কাঠি যখন জ্বলে, যখন আমাদের সামনে জ্বলে, তখন আমরা কালারটা হলুদ দেখি। কাঠিটা ফু দিয়ে নিভাই দিবা, ফু দিয়ে নিভাই দিলে দেখবা ওর দিকে তাকায় দেখলে সেটা অনেকটা অরেঞ্জ। ঠিক আছে, ফু দিয়ে নিভানোর সাথে সাথে দেখবা যে আগুনটা জ্বলে ওই বারুদের গায়ে, সেটা দেখাই হলো অরেঞ্জ, অর্থাৎ ইয়েলো অতিক্রম করে ওইটা অরেঞ্জ অঞ্চলে গেছে। এবার ওই কাঠের দিকে যদি তাকায় থাকো, ওই অরেঞ্জটা দেখবা লাল হচ্ছে আস্তে আস্তে, তাহলে তপ্ত লাল হয়, খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তাহলে এই যে ইয়েলো ছিল, তারপরে গেছে অরেঞ্জ, তারপরে গেছে রেড। এই রেড অতিক্রম করার পরে এমন একটা অঞ্চলে যায় যে অঞ্চলে আমরা দেখতে পাই না, কিন্তু এটা তখন হাত দিয়ে ধরে দেখবা যে ওটা কালো কিন্তু গরম আছে। অর্থাৎ মেজের কাঠি জ্বললে হলুদ, ফু দিলে অরেঞ্জ, অরেঞ্জ আস্তে আস্তে লাল। এই লাল অতিক্রম যখন লালের পরে আর দেখতে পাচ্ছি না, তখন ওইটার উপরে যদি আমি এভাবে এই যে এভাবে যদি হাত দিয়ে ধরি, তাহলে দেখতে পাবো এটা গরম আছে। এই যে গরম অনুভূত হচ্ছে, তার মানে ওখান থেকেও বিকিরণ হচ্ছে। তাহলে রেড অতিক্রম করে এমন একটা অঞ্চলে গেছে, রেড অতিক্রম করে এমন একটা অঞ্চলে গেছে যে অঞ্চলটা আমরা আর কি চোখে দেখতে পাচ্ছি না। তাহলে ওই অঞ্চলটাকে আমরা কি বলবো? এটা যদি রেড হয়, তাহলে ওই অঞ্চলটাকে আমরা বলি ইনফ্রারেড। তাহলে ওইটাকে আমরা কি বলি? ইনফ্রারেড বা অবলোহিত। এটাকে আমরা বলি অবলোহিত। তাহলে কি বললাম? প্রথমে ছিল ইয়েলো, ইয়েলো থেকে দেখো এটা সিকোয়েন্স অনুযায়ী বোঝানোর চেষ্টা করতেছি আমি, যে ইয়েলো ছিল, তারপরে অরেঞ্জ গেছে, রেডে গেছে। রেডের পরে যে অঞ্চল, সেই অঞ্চল আমরা চোখে দেখি না, সেটাকে আমরা কি বলবো? অবলোহিত। তবে এই অবলোহিত অঞ্চলের জিনিস আমরা দেখতে পাই বিশেষ কিছু যন্ত্রের সাহায্যে। যেমন এখনকার কিছু কিছু ক্যামেরায় তোমাদের বলে যে নাইট মুডে অনেক ভালো ভালো ছবি ওঠে, কিংবা ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল বা অ্যানিমাল প্ল্যানেট চ্যানেলে যখন তোমরা দেখো যে রাত্রেবেলায় সিংহকে দেখা যাচ্ছে, কিংবা তোমার ওই যে প্রাণীগুলোকে দেখা যাচ্ছে, এই প্রাণীগুলো যখন দেখায় তখন ওদের কোনো কালার দেখা যায় না, কিন্তু ওদের দেখা যাচ্ছে। এখন তুমি কি মনে করো যে ওই প্রাণীগুলো রাত্রে যখন শুট করা হয়েছে, তখন ওইখানে লাইট লাগানো ছিল, সেই লাইট দেখে শুট করছে? কখনো এটা না, মানে ক্যামেরাগুলো দিনের বেলা রেখে আসা হয়, রাত্রে সে ছবি তুলতে পারে ঘুটঘুটে অন্ধকারের মধ্যেও। তাহলে ওই যে ক্যামেরাগুলো যে প্রিন্সিপালে ছবি তোলে, সেটাকে আমরা বলি ইনফ্রারেড ক্যামেরা, বা অবলোহিত অঞ্চলের ছবি তোলার যে ক্ষমতা আছে যেসব ক্যামেরা, সেটাকে বলি আমরা ইনফ্রারেড। অর্থাৎ যেটা মানুষের দৃশ্যমান অঞ্চল না, তার বাইরেও, সীমার বাইরে যেও ওগুলো ছবি তোলার ক্ষমতা রাখে। এর আরো উদাহরণ দেওয়া যেতে পারে, এই যে সীমান্তে যারা কাজ করে, মানে যারা বর্ডার গার্ড বাহিনী, ওদের কাছেও বিশেষ নাইট মোড ভিশন অনেক ক্যামেরা থাকে, যে বাংলাদেশের প্রেক্ষাপট বাদ দাও, অন্যান্য দেশের ক্ষেত্রে। তাহলে ওই যে ওদের কাছে যে নাইট মোড যে ক্যামেরা বা নাইট মোডের যে চশমা, এই চশমা ব্যবহার করে ওরা কিন্তু দেখতে পায় যে চোরাচালানকারী বা এদের। তো ওই যে এগুলো যেগুলো হলো দৃশ্যমান অঞ্চলের বাইরে যে দেখে। কিংবা কিছুদিন আগে বলতে দেখা একটা টেলিস্কোপ পাঠানো হয়েছে, জেমস ওয়েব টেলিস্কোপ। ওই জেমস ওয়েব টেলিস্কোপের প্রিন্সিপালও কিন্তু ইনফ্রারেড। সে ইনফ্রারেড নির্গত করে সেই ছবিটা রিসিভ করবে, মানে সেই সিগন্যাল গুলো রিসিভ করে ছবি উঠাবে। তো এগুলো কি দৃশ্যমানের বাইরে যে যেটা, সেই অঞ্চলকে আমরা বললাম কি? ইনফ্রারেড। ঠিক আছে। ওই ক্যামেরা দিনের পিক তুলতে পারে, দিনের জন্য সেটিং আলাদা আর রাতের সেটিং আলাদা হবে। এবার দেখো বেগুনি, তাহলে বেগুনি থেকে শুরু করে রেড পর্যন্ত আমরা দেখতে পাই। বেগুনি অঞ্চল থেকে যদি চলে যাই, তাহলে দেখো আস্তে 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 রেড, তা রেডে যাওয়ার পরে আমাদের চোখ আর দেখে না, সেই অঞ্চলকে আমরা বললাম ইনফ্রারেড। তো এই বেগুনি যদি দেখা শুরু করে, তাহলে বেগুনির আগের অংশ কিন্তু আমরা দেখতে পাই না। তা এইটা যদি বেগুনি হয় শুরুটা, তা সেটাকে আমরা বলি আল্ট্রা ভায়োলেট বা অতি বেগুনি। সেটাকে আমরা কি বলি? আল্ট্রা ভায়োলেট বা অতি বেগুনি। এই তিনটা সেট আমাদের এমনি মনে থাকে, যে এই তিনটা হলো কি? প্রথমটা হলো দৃশ্যমান, দৃশ্যমানের আগের এটা যদি বেগুনি দিয়ে শুরু হয়, তাহলে এর আগের অংশ আমরা দেখতে পাবো না, সেটা হলো আল্ট্রাভায়োলেট। এটা যদি রেড হয়, তো এর পরের অংশ হলো ইনফ্রারেড। এবার এই অতি বেগুনির আগের যে তরঙ্গ দৈর্ঘ্য, সেটাও আমরা চোখে দেখি না, সেটাকে আমরা বলি এক্স রে। সেটাকে আমরা কি বলি? এক্স রে। আর এক্স রে এর আগের যে অংশ, সেটাকে আমরা বলি হলো গামা রে।
ঠিক আছে, সেটাকে আমরা কি বলি গামা রে। আর গামার উপরে যেটা আছে সেটাও আমরা চোখে দেখি না, সেটা সব থেকে ছোট তরঙ্গ দৈর্ঘ্য, সেটাকে আমরা বলি মহাজাগতিক বা কসমিক রে। মহাজাগতিক আর ইংলিশে বলে হলো কসমিক। এবার এই যে অবলোহিত অঞ্চল আছে, বুঝে দিই, এই অবলোহিত অঞ্চলের পরে একটা অঞ্চল আছে সেটাকে বলি মাইক্রোওয়েভ। এই মাইক্রোওয়েভ কোনটা, আমাদের মোবাইলের যে তরঙ্গ দৈর্ঘ্যে আমরা কথা বলি ওইটা হলো মাইক্রোওয়েভ। ঠিক আছে, মাইক্রোওয়েভ পরে যেটা আছে সেটা হলো রেডিও এন্ড টিভি, এটা তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি। তো এই যে একটা সিরিজ আমি আঁকছি, এই সিরিজটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসে। আর এটা কিসের ভিত্তিতে সাজানো হয়েছে, উপর থেকে যদি নিচের দিকে যাই তাহলে এদের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা বাড়ে, তাহলে উপর থেকে নিচের দিকে গেলে কি বাড়বে, তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে। ঠিক আছে, ইনফ্রারেড হলো অবলোহিত। ফারজানা কি বলবা কমেন্টে লেখো। ইনফ্রারেড মানে অবলোহিত, ইনফ্রারেড ক্যামেরার কথা বলছে এটা। তাহলে উপর থেকে নিচের দিকে গেলে এদের কি বাড়বে, তরঙ্গ দৈর্ঘ্য গুলো বাড়া শুরু করবে। তো যদি বলা হয় কোনটি তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, কোনটি তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম, তাহলে এখান থেকে এমসিকিউ আকারে কি কি আসে দেখো। এখানে যদি বলি 1 নম্বরে নিচের কোনটি তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এরকম এমসিকিউ কিন্তু খুবই আসবে। এই জিনিস মনে রাখা যায় কিভাবে দেখো, এই জিনিস মনে রাখা যায় খুব ইজি। এই তিনটা আমি বললাম কি, এই তিনটা তোমার এমনি মনে থাকে যে দৃশ্যমান, দৃশ্যমানের আগে এটা যদি বেগুনি হয় তার আগেরটা অতি বেগুনি, এটা যদি রেড হয় তারপরেরটা ইনফ্রারেড। এই তিনটে এমনি মনে রাখা যায়। আর এর বাইরে এখানে তিনটা, এখানে দুইটা, তো এখানে মনে রাখবা কি করে, এটা ইনফ্রারেডের পর একটা মাইক্রোওয়েভ, রেডিও টিভি, 1-2 বার লিখলেই হয়ে যাবে। আর অতি বেগুনির আগে হলে এক্স রে, তার আগে গামা, তার আগে মহাজাগতিক, এমনিতে মনে থাকবে। তো দেখো এরকম অপশন থাকবে তোমার। আইআর বলতে কোনটা বলতো, ইনফ্রারেড কে বলে কিন্তু সংক্ষেপে আইআর। এই ইনফ্রারেড কে সংক্ষেপে কি বলে, আইআর বলে। এটাকে সংক্ষেপে যদি বলো অবলোহিত বা আইআর বলবে এটাকে। আর এই যে এটা আল্ট্রাভায়োলেট দেখছি, এটাকে সংক্ষেপে বলবে ইউভি, এটাকে সংক্ষেপে লেখে ইউভি। আর এদের ব্যবহার আমরা পরে দেখবো, পরে জানাবো এদের ব্যবহার গুলো। তাহলে অবলোহিত, ইনফ্রারেড, আইআর। তো দেখো তো কোনটা তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি আছে এর মধ্যে, নিচের কোনটি তরঙ্গ দৈর্ঘ্য বেশি আছে, অ্যান্সার বলার চেষ্টা করো দেখে দেখে। তাহলে এখানে তরঙ্গ দৈর্ঘ্য বেশি দেখো নিচের দিকে আছে কে, এখানে এক্স রে, এক্স রে, এই যে এক্স রে, এটা গামা, তারপর ইউভি, ইউভি হলো এটা, আর এটা হলো সবার নিচে আছে। তাহলে নিচের কোনটি তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এক্স রে। এবার যদি একই কোশ্চেন দিয়ে আমি বলি নিচের কোনটি তরঙ্গ দৈর্ঘ্য কম, তাহলে এখন দেখো তো তরঙ্গ দৈর্ঘ্য কোনটা সব থেকে কম হবে, এখন অ্যান্সারটা কি হবে। তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম হলো গামা, তাহলে গামার তরঙ্গ দৈর্ঘ্য এখন সব থেকে কম। এবার দেখো এই তরঙ্গ দৈর্ঘ্যের সাথে আমরা শক্তির একটা সম্পর্ক শিখে আসছি, তরঙ্গ দৈর্ঘ্যের সাথে শক্তির একটা সম্পর্ক শিখে আসছি। যে সম্পর্কটা এরকম ছিল, ল্যামডা লেখা ছিল, ই এর সাথে আমরা সম্পর্ক শিখছি, এখানে লিখি ইকুয়াল টু হলো এইচ সি বাই ল্যামডা। তাহলে ই এর সাথে এই ল্যামডার সম্পর্ক কি, ই এর সাথে ল্যামডার সম্পর্ক এখানে আমরা দেখতে পাই যে ব্যস্তানুপাতিক 1 বাই কি ল্যামডা। তাহলে আমরা এখান থেকে আসতে পারি যে যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার শক্তি কম, আর যার তরঙ্গ দৈর্ঘ্য কম তার শক্তি বেশি হবে। তার মানে এইগুলো বেশি শক্তিশালী আর এইগুলো হলো শক্তিশালী কম। উপর থেকে নিচের দিকে গেলে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে যদি ই এর সম্পর্ক দেখি ব্যস্তানুপাতিক, মানে যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে তার শক্তি কম, যার তরঙ্গ দৈর্ঘ্য কম তার শক্তি বেশি। আমার কোশ্চেন যদি এখন এরকম হয় নিচের কোনটি শক্তি বেশি,
এখন অ্যান্সার হবে কোনটা বলো তো? এখন অ্যান্সার হবে ডি, কারণ যেটা তরঙ্গ দৈর্ঘ্য কম সেটার শক্তিটা সব থেকে বেশি হবে। তাহলে এই গামার তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু সব থেকে কম, এটার শক্তিটা সব থেকে বেশি হবে। তো এই সিরিজটা কিন্তু খুব প্রয়োজন পড়বে আমাদের, এই সিরিজ কিন্তু লাগবে। তো এই সিরিজ নিয়ে আমি আরো কিছু মান এরপরে লিখে দিব। এই দৃশ্যমানের তরঙ্গ দৈর্ঘ্য গুলো একটু পরে আমার লেখার প্রয়োজন পড়বে, তো এই সিরিজটা নিয়ে আমরা এখনই কাজ করব। মুছে দিলাম এটা, ঠিক আছে, এটা মুছে দিলাম। আমরা এখন হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীতে চলে যাই। টাইপ চেঞ্জ করো, টাইপ 8 নাকি কত ছিল, টাইপ 8 হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী। হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী দেখো। হ্যাঁ, এগুলো আসে তো, এগুলো একাডেমিক অবশ্যই আসে, লাগবে না মানে? আমাদের এমসিকিউ তে আসবে না? দেখো, গত ক্লাসে আমরা এরকম কতগুলো দাগ কেটে কেটে কক্ষপথ দিছিলাম, এগুলো কি ছিল? পরমাণুর কক্ষপথ। বলছিলাম কি, এটা হলো n ইকুয়াল টু 1 মানে 1 নম্বর কক্ষপথ, এটা n ইকুয়াল টু 2 2 নম্বর কক্ষপথ, n ইকুয়াল টু 3 3 নম্বর কক্ষপথ, n ইকুয়াল টু 4 4 নম্বর, n ইকুয়াল টু 5, n ইকুয়াল টু 6, n ইকুয়াল টু 7, n ইকুয়াল টু 8, এরকম ইনফিনিটি পর্যন্ত কক্ষপথ যদি আমরা আঁকতে পারি, তাহলে যে কোনো কক্ষপথ থেকে যদি ইলেকট্রন প্রথম কক্ষপথে ফেরত আসে, তো যে সিরিজ তৈরি হয় সেটাকে আমরা বলছিলাম লাইম্যান সিরিজ। সেই সিরিজটাকে আমরা বলছিলাম লাইম্যান সিরিজ। যে কোনো কক্ষপথ থেকে ইলেকট্রন যদি এরকম দ্বিতীয় কক্ষপথে ফেরত আসে, তো যে সিরিজ তৈরি হয় সেই সিরিজটাকে আমরা বলছিলাম বামার সিরিজ। যে কোনো কক্ষপথ থেকে যদি ইলেকট্রন তৃতীয় কক্ষপথে ফেরত আসে, তাহলে সেই সিরিজটাকে আমরা বলছিলাম প্যাসেন সিরিজ। যে কোনো কক্ষপথ থেকে ইলেকট্রন যদি চতুর্থ কক্ষপথে ফেরত আসে, ওই সিরিজটাকে আমরা বলছিলাম ব্র্যাকেট সিরিজ। যে কোনো কক্ষপথ থেকে ইলেকট্রন যদি পঞ্চম কক্ষপথে ফেরত আসে, তো ওই সিরিজটাকে আমরা বলছিলাম হলো ফুন বা ফার্ন সিরিজ। আর যে কোনো কক্ষপথ থেকে ইলেকট্রন যদি এরকম ষষ্ঠ কক্ষপথে ফেরত আসে, ষষ্ঠ কক্ষপথে ফেরত আসে, তখন ওই সিরিজটাকে আমরা বলছিলাম হলো হামফ্রিস সিরিজ। ঠিক আছে, এই যে সিরিজগুলো তৈরি হয়, সিরিজগুলো কি, ইলেকট্রন গুলো উচ্চ কক্ষপথে যায়, উচ্চ কক্ষপথ থেকে যখন ব্যাক করবে, যদি সবগুলো ইলেকট্রন প্রথম কক্ষপথে যারা ব্যাক করে যে সিরিজটা পাই, ওই সিরিজটার নাম লাইমেন। যদি সবাই দ্বিতীয় কক্ষপথে এসে থেমে যায়, তখন ওই সিরিজের আমরা নাম দিছিলাম বামার। তৃতীয় কক্ষপথে যদি সবাই থেমে যায় এসে, তাহলে ওইকে আমরা বলবো প্যারসেন। চতুর্থ কক্ষপথে ফেরত আসলে তাকে আমরা বলবো ব্রাকেট, পঞ্চমে ফিরলে ফুল, আর ছয়ে ফিরলে তাকে আমরা কি বলবো, হামফ্রিজ বলবো। এখন খেয়াল করো, লাইম্যান সিরিজ, বামার সিরিজ, প্যাশন, ব্র্যাকেট, ফুন, হামফ্রিজ, এখানে দেখো এই যে সিরিজগুলোর মধ্যে যেটা আছে, এই সব যদি বলি এর মধ্যে দৃশ্যমান হলো এই বামা, এটা হলো দৃশ্যমান অঞ্চলে পড়ে। তাহলে কোন সিরিজগুলো আমরা দেখতে পাই চোখে, এটা হলো দৃশ্যমান অঞ্চলে পড়ে, সেটা হলো বামার সিরিজ। তাহলে বামার সিরিজ যদি দৃশ্যমান হয়, বামারের আগেরটা আমরা দেখতে পাই না, তাহলে কমন সেন্স দিয়ে বলো তো এই লাইম্যান তাহলে কোন অঞ্চলে পড়বে? এটা যদি দৃশ্যমান হয় তাহলে তার আগেরটা কোন অঞ্চলে পড়বে? বামারটা যদি দৃশ্যমান হয় তাহলে এটা কোন অঞ্চলে আছে, লাইম্যান কোন অঞ্চলে আছে? দৃশ্যমানের আগের অংশ কোনটা দেখো, এটা হলো দৃশ্যমান, তাহলে দৃশ্যমানের আগের অংশ, এটা তো দৃশ্যমান, তাহলে দৃশ্যমানের আগের অংশ না, এটা নিচে। এটা যদি দৃশ্যমান হয় তাহলে দৃশ্যমানের আগে কোনটা আছে? এটা তো দৃশ্যমানের পরেরটা, এটা তো দৃশ্যমানের পরেরটা। দেখো এই যে দৃশ্যমানের পরে, এটা এটা তো নিচের দিকে যাচ্ছে, ঠিক আছে? দৃশ্যমানের আগে তো আর আয়ার না। দৃশ্যমান যদি হয় বেগুনি, তাহলে বেগুনির আগের অংশটাই হলো সেটা। তা এটা যদি দৃশ্যমান হয় তার আগের অংশ আমরা দেখবো না, তাহলে এটা হবে ইউভি। এটা হবে ইউভি বা অবলোহিত। এটা কি হবে? এই সরি, অতি বেগুনি। এটা হবে ইউভি বা অতি বেগুনি। এটা অতি বেগুনি বা ইউভি হবে।
দৃশ্যমান যদি হয় এটা, তার দৃশ্যমানের আগের অংশ, দৃশ্যমান দেখো এটা দৃশ্যমান, তাহলে ওর আগে তো এটা দৃশ্যমানের আগের সিরিজ না, এই যে দৃশ্যমান তার আগের সিরিজ, তাহলে দৃশ্যমানের আগেরটা হলো লাইম্যান। তাহলে লাইম্যান যদি হয়, এই বামার যদি দৃশ্যমান হয়, লাইম্যান হবে অতি বেগুনি অঞ্চলে পড়বে। এবার দেখো এই দৃশ্যমানের পরের গুলা, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য উপরের দিকে বাড়া শুরু করছে, তাহলে দৃশ্যমানের পরের অঞ্চলটা কি, এই সবগুলো সিরিজই এখন পরের অঞ্চলে পড়বে। তাহলে সবগুলো কোন অঞ্চলে আছে, এগুলো সবগুলো অবলোহিত অঞ্চলে আছে। তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম যে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীতে আমরা দেখতে পেলাম কোন সিরিজটি দৃশ্যমান, বামা সিরিজটি দৃশ্যমান। আর দৃশ্যমানের আগে ডায়মন্ড সিরিজটি কোন অঞ্চলে আছে, অতি বেগুনি অঞ্চলে আছে। আর পরের সিরিজ সবগুলো কোন অঞ্চলে আছে, পরের সবগুলো সিরিজ আছে অবলোহিত অঞ্চলে। তাহলে এখান থেকে তোমার একটা এমসিকিউ আসবে, হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীতে কোন সিরিজটি দৃশ্যমান। একটা এমসিকিউটা লেখো এখানে, হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীতে কোন সিরিজটি দৃশ্যমান। হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীতে কোন সিরিজটি দৃশ্যমান, লেখো কোন সিরিজটি দৃশ্যমান, একটা এমসিকিউ লেখো। হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীতে কোন সিরিজটি দৃশ্যমান, এখানে এমসিকিউ হিসেবে লেখো ওই যে চারটা যে কোনো নাম লিখে বামারটা অ্যান্সার দাও। অ্যান্সার হবে কি, বামার। হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীতে কোন সিরিজটি দৃশ্যমান, সেটা হলো বামার। এটা কিন্তু ঢাকা ভার্সিটিতে দিছিল 13 সালে। হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীতে কোন সিরিজটি দৃশ্যমান, 13 সাল। তাহলে আমরা সিরিজগুলো দেখে ফেলছি, এবার দেখো এমসিকিউ থাক। এখন আমরা এটার ইসে চলে যাই। সেটা এখন আমাদের আপাতত দরকার নেই। এবার খেয়াল করো, এর জন্য একটা সূত্র আছে। এই যে আমরা যেগুলো লিখছি এগুলোর জন্য একটা সূত্র আছে, যে তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ সংখ্যা। এখানে যদি আমরা লিখি নিউ বার, নিউ বারটা উপর থেকে লেখো। হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী, এখানে একটা সূত্র হলো নিউ বার সমান 1/λ সমান হলো RH 1/n1 স্কয়ার 1/n2 এর স্কয়ার। এখানে কে কোনটা কি জিনিস একটু লিখে ফেলো। এই নিউ বারকে আমরা বলবো হলো তরঙ্গ সংখ্যা, একে আমরা কি বলবো, তরঙ্গ সংখ্যা। ল্যামডাকে আমরা কি বলি, তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য। আরএইচ কে বলে রিডবার্গের ধ্রুবক। আরএইচ নিয়ে পরে আসবো, এর একটা মান আছে, রিডবার্গের ধ্রুবক। এই ধ্রুবকের একটা সুনির্দিষ্ট মান আছে, পরে বলে দিব, এখন দরকার নাই, ম্যাথ করার সময় বলি। বা লিখলে লিখতে পারো 10.96 ইন্টু 10⁶, 10⁻, কিন্তু মাইনাস নাই এতে, 10⁶ পার মিটার। এখানে কিন্তু প্লাস, এই জায়গাটা আমি একটা এক্সট্রা প্লাস দিয়ে রেখে দিই, তাহলে অনেকে না হলে মাইনাস লিখে বসে থাকবে। এটা কিন্তু মাইনাস না, এটা কিন্তু প্লাস নয়। 10.96 ইন্টু 10⁶ পার মিটার। আর এই গেল কথা হলো, এখানে n1 আর n2 টা কি জিনিস, এটা এই n1 টা লেখো, n1 টা হলো নিম্ন কক্ষপথ, আর ওখানে যে n2 টা আছে ওই n2 টা হলো উচ্চ কক্ষপথ। এই সূত্রে থেকে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলতে পারে, তরঙ্গ সংখ্যা বের করতে বলতে পারে।
আর যেটা আমাদের প্রয়োজন পড়বে N1 আর N2 এর মানটা নেওয়া, তাই N1 আর N2 এর মান নেওয়ার প্রসেস আছে কতগুলো, সেই প্রসেস গুলো এখন আমরা শিখবো। এখানে লিখতে পারো N1 N2 এর মান নেওয়ার পদ্ধতি। N1 N2 এর মান নেওয়ার পদ্ধতিটা কনস্ট্যান্ট আর এই রিডবার্গের ধ্রুবক। রিডবার্গ নাম একজনের নাম। রিডবার্গের ধ্রুবক মানটা, এই মান আমি পরে আরো বলবো, এই মানের 2-3 এককে আছে, আমি পরে বলে দিব, ওটা এখন দরকার নাই। খেয়াল করো, এখন যেটা মেন প্রয়োজন এই N1 আর N2 এর মান বসানোটা হলো এখানে ঝামেলার, এছাড়া অন্য কোনো ঝামেলা নাই। তো N1 N2 মান নির্ণয় করার কতগুলো পদ্ধতি নিয়ে আলোচনা করব আমি। 1 নম্বর পদ্ধতি, যদি সিরিজের নাম দেয়া থাকে, যদি সিরিজের নাম দেয়া থাকে, যদি সিরিজের নাম দেয়া থাকে, এরকম বললো যে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীতে একটা ইলেকট্রন বামার সিরিজের বামার সিরিজে থেকে বামার থেকে ব্র্যাকেটে গেছে। হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীতে একটি ইলেকট্রন বামার থেকে ব্র্যাকেট সিরিজে গেছে, তাহলে N1 কত হবে আর N2 কত হবে? বামার থেকে কোথায় গেছে? ব্র্যাকেটে গেছে, মানে বামার সিরিজ থেকে ব্র্যাকেটে গেছে। তাহলে দেখো ছিল এই জায়গায় বামার, তাহলে বামারটা হলো N1, তাহলে N1 টা দেখো নিম্ন কক্ষপথ, তাহলে এখানে এই বামার থেকে গেছে ব্র্যাকেট, বামারের জন্য N1 এর মান কত? 2। তাহলে এক্ষেত্রে N1 এর মানটা হলো 2, এক্ষেত্রে N1 এর মানটা হলো কত? N1 এর মানটা হলো 2। আর N2 কত হবে তাইলে? বামার থেকে গেছে ব্র্যাকেটে, তাহলে ব্র্যাকেটের জন্য দেখো N এর মান হলো 4, তাহলে N2 এর মান এখানে হবে 4। এই জিনিস ক্লিয়ার হয়েছে কিনা? এই জিনিস বুঝতে পারছো কিনা যে বামার থেকে যদি ব্র্যাকেট সিরিজে যায়, তাহলে বামারের জন্য N1 এর মান 2 আর N2 এর মান তাহলে কত হবে? 4 হবে। ঠিক আছে, এখন যদি এই জিনিসটা আমি উল্টা করে বলি, ব্র্যাকেট থেকে বামারে আসছে, তাহলে এখন কি হবে? ব্র্যাকেট থেকে বামারে, তাহলে N1 এর মান কত হবে আর N2 এর মান কত হবে? ব্র্যাকেট থেকে যদি বামারে আসে তাহলে N1 কত হবে, N2 কত হবে? উল্টাটা হবে, দেখো কোনো চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না? দেখো সেক্ষেত্রেও ব্র্যাকেট থেকে যদি বামারে আসে সেক্ষেত্রে N1 এর মান 2, N2 এর মান 4 হবে। কেন তাই হবে? এর কারণ হলো যে N1 সবসময় নিম্ন কক্ষপথ আর N2 সবসময় উচ্চ কক্ষপথ, মানে ছোটটা সবসময় নিম্ন হবে, N2 টা সবসময় উচ্চ হবে। ঠিক আছে, তাহলে N1 যেহেতু নিম্ন কক্ষপথ, তা ব্র্যাকেট থেকে যদি বামারে আসে তাহলে নিম্ন কক্ষপথ 2 আর উচ্চ কক্ষপথ হলো 4। তার মানে দুইটা যদি নিচ থেকে উপরে যায় বা উপর থেকে নিচে আসে, N1 সবসময় নিম্ন কক্ষপথ আর N2 সবসময় কি হবে? উচ্চ কক্ষপথ হবে। এটা কখনোই চেঞ্জ হবে না। তাহলে পার্থক্যটা কোথায়? প্রথমটা যখন এই বামার থেকে ব্র্যাকেটে গেছে, এই যে প্রথম যেটা আমরা পাচ্ছি এটা হলো শোষণ বর্ণালী। কেন? কারণ নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে গেছে। আর দ্বিতীয়টা যখন দেখতে পাচ্ছি ব্র্যাকেট থেকে যখন বামারে আসছে, তখন এটা হলো বিকিরণ বর্ণালী। এইটুকু শুধু এদের মধ্যে ডিফারেন্স আছে, যে একটা শোষণ বর্ণালী একটা বিকিরণ বর্ণালী। কিন্তু N1 আর N2 কখনো চেঞ্জ হচ্ছে না, N1 সবসময় নিম্ন কক্ষপথ, N2 সবসময় উচ্চ কক্ষপথ। এটা ক্লিয়ার কিনা দেখো, যে ওপর থেকে যদি নিচে নামে তো সেটাকে আমরা জাস্ট বলবো বিকিরণ বর্ণালী, আর নিচের থেকে যদি উপরে ওঠে তাহলে সেটাকে আমরা বলবো শোষণ বর্ণালী। কিন্তু কখনোই N1 আর N2 চেঞ্জ হবে না, N1 কে সবসময় ছোটটা হবে, নিম্ন কক্ষপথটা হবে, N2 সবসময় কি হবে? উচ্চ কক্ষপথ হবে। এটা ক্লিয়ার থাকতে হবে যে উপর থেকে নিচে নামুক বা নিচের থেকে উপরে উঠুক, N1 সবসময় নিম্ন কক্ষপথ। ঠিক আছে, এটা একটু লিখে রাখো যে উপর থেকে নিচে নামুক বা নিচের থেকে উপরে উঠুক, উপর থেকে নিচে নামুক বা নিচের থেকে উপরে উঠুক,
নিচের থেকে উপরে। N1 সবসময় নিম্ন কক্ষপথ, N2 সবসময় উচ্চ কক্ষপথ হবে। এটা শুধু এইটাই ডিফারেন্স এদের মধ্যে, যে উপর থেকে নিচে নামলে সেটাকে আমরা বলবো বিকিরণ বর্ণালী, আর নিচের থেকে উপরে উঠলে সেটাকে আমরা বলবো শোষণ বর্ণালী। কিন্তু N1 সবসময় নিচে, N2 সবসময় উচ্চ কক্ষপথ। তাই যদি হয়ে থাকে তাহলে এরকম একটা, এখন যদি আমি বলি যে ইলেকট্রন প্যাসেন থেকে ফুন্ডে গেছে, ইলেকট্রন যদি প্যাসেন সিরিজ থেকে ফুল সিরিজে যায়, তাহলে বলো তো N1 কত হবে আর N2 কত হবে? N1 কত আর N2 কত বলো এখন, প্যাসেন থেকে যদি ফুন্ডে যায়? উপর থেকে নিচে নামুক বা নিচের থেকে উপরে উঠুক, N1 সবসময় নিম্ন কক্ষপথ, N2 সবসময় উচ্চ কক্ষপথ। আর পার্থক্য বললাম কি, কোন জিনিস যদি উপর থেকে নিচে নামে তাহলে সে শক্তি কি করবে? শক্তি ছাড়বে। আর নিচের থেকে যদি উপরে উঠাইতে হয়, ঠিক আছে, তোমার আম্মা যদি তোমাকে একটা মার দেয় তাহলে তুমি লাফ দিয়ে উপরে উঠে বসে থাকবা, বুঝতে পারছো? তো ওইটাই, যদি তোমাকে মার দেয় তার মানে তুমি লাফ দিয়ে উপরে উঠবা, নিচতলায় যদি থাকো তাহলে মার দিছে, এমন মার দিছে তুমি উপর তলায় উঠে বসে থাকবা। তাহলে যদি শক্তি শোষণ করে তাহলে উপরে উঠবে, আর উপর থেকে যখন নিচে নামতে হবে তুমি, তখন তুমি শক্তি ছেড়ে দিবা, ঠিক আছে? তাহলে এখানে প্যাসেন থেকে যদি ফুন্ডে যাই, প্যাসেনের জন্য দেখো N1 এর মান 3, আর ফুন্ডে যদি যাই তা ফুন্ডের জন্য N2 এর মান কত? 5। আর এটা যদি আমি উল্টা করে বলি ফুন থেকে প্যাসেন, তাও চেঞ্জ হবে না। এটা যদি আমি উল্টা করেও বলতাম যে ফুন থেকে প্যাসেনে আসছে, ফুন থেকে প্যাসেন, তাও চেঞ্জ হয় না, মান চেঞ্জ হয় না, শুধু চেঞ্জ হয়ে গেছে কি শোষণ নাকি বিকিরণ, এই জায়গাটাই চেঞ্জ। N1 এর মান এক্ষেত্রেও 3, N2 এর মান এক্ষেত্রেও 5 হবে। পার্থক্য হয়েছে কোথায়? পার্থক্য হয়েছে একটা জায়গায়, যে প্যাসেন থেকে যখন ফুন্ডে আসছে, এই যে প্যাসেন থেকে ফুন্ডে গেছে, তার মানে নিচ থেকে উপরে উঠতেছে, এটা হলো শোষণ বর্ণালী। আর ফুন থেকে যখন প্যাসেনে আসবে তখন শক্তিটা ছাড়বে, এটা তখন বিকিরণ বর্ণালী হবে, ঠিক আছে? তাহলে 1 নম্বর N1 N2 এর মান নেওয়ার প্রসেস, 1 নম্বরটা আমরা বুঝছি, যদি সিরিজের নাম দেয়া থাকে আমরা পারবো, আশা করা যায়। N1 N2 এর মান নির্ণয় করার 2 নম্বর পদ্ধতি লেখো। 2 নম্বর পদ্ধতি হলো যদি সাপেক্ষে বলে। সাপেক্ষে বললে, সাপেক্ষে বলার নিয়মটা কিরকম, ধরো এরকম বলছে হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীতে একটি ইলেকট্রন বামার সিরিজের থার্ড লাইনে গেছে। হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীতে একটি ইলেকট্রন কোথায় গেছে? বামার সিরিজের থার্ড লাইনে গেছে। তাহলে বামারের জন্য তো N1 এর মানটা আমরা অন্তত জানি, যে বামারের জন্য N1 এর মান 2, তাহলে N2 টা কত হবে এখন? তাহলে বামারের জন্য 2 ছিল, এর সাপেক্ষে আরো কয়টা লাইন গেছে সে? এর সাপেক্ষে আরো 3টা লাইন গেছে, তাহলে 2 এর সাথে আরো 3 যোগ দিয়ে আমরা কি করব? 5 দিয়ে দিব। তাহলে সাপেক্ষে বললে সেখানে এক কথায় কি কাজ করা? যোগ করা। সাপেক্ষে বললে এক কথায় কি করে দিতে হবে? যোগ করে দিতে হবে। খেয়াল করো, আমরা মিলাই দেখি এবার। এখানে ছিল এই যে বামার সিরিজে ছিল, বামার সিরিজের সাপেক্ষে আরো 3টা গেছে, তাহলে এর সাপেক্ষে এই যে 1 নাম্বার সিরিজ, 2 নাম্বার সিরিজ, 3 নাম্বার সিরিজ, তাহলে 3 নাম্বারে দেখো সেটা পাস হয়। এখানে ছিল বামার, এর সাপেক্ষে 1টা 2টা 3টা গেছে, তাহলে 3 হলে সেটা হবে কি 5। আর সহজ কথা আমরা বুঝি, যে সিরিজ বলবে তার সাপেক্ষে যে কয়টা লাইন বলবে জাস্ট সেই কয়টা লাইন এর সাথে যোগ করে দিলে হয়ে যাবে। তাহলে N1 এর মান 2, N2 এর মান কত হবে? 5 হবে, বামার সিরিজের কোন লাইন? থার্ড লাইন যদি বলা হয়। এটা বুঝতে পারছো কিনা? হয়েছে? ওকে। তাহলে এখন যদি এরকম বলা হয় লাইম্যান সিরিজের সেকেন্ড লাইন, তাহলে কি হবে বলতো? লাইম্যান সিরিজের সেকেন্ড লাইনে গেছে ইলেকট্রন, তাহলে এখন N1 কত হবে, N2 কত হবে বলো? লাইম্যান সিরিজের যদি বলা হয় সেকেন্ড লাইনে গেছে, তাহলে লাইম্যানের জন্য N1 এর মান 1, আর এর সাপেক্ষে আরো সেকেন্ড লাইন মান আরো 2টা, তাহলে সেক্ষেত্রে সেটা হবে কত? 3। তাহলে যদি সাপেক্ষে বলে তাহলে আমরা এখানে কোনো সমস্যায় পড়বো না, যা যোগ করে দিলে আমরা N1 N2 এর মান নিতে পারবো, ঠিক আছে? তাহলে 2 নাম্বার নিয়ম আমাদের শেষ। 3 নাম্বার রুলে চলে যাব আমি। N1 N2 এর মান নির্ণয় করার 3 নাম্বার প্রসেস, আলফা, বিটা, গামা, ডেল্টা, এইগুলো যদি বলা থাকে, যদি এভাবে বলে যে আলফা বিটা গামা ডেল্টাতে গেছে ইলেকট্রন, তাহলে এগুলো হলো এক ধরনের গ্রিক অ্যালফাবেট। এগুলো এক ধরনের কি?
গ্রিক অ্যালফাবেটে 24টা লেটার আছে, আলফা প্রথম লেটার, বিটা দ্বিতীয়, গামা তৃতীয়, ডেল্টা হলো চতুর্থ। তা আলফা বললে আমরা আসলে 1 ধরি, বিটা বললে 2 ধরবো, ডেল্টা বললে 3 ধরবো, ওই গামা বললে 3 ধরবো, আর ডেল্টা যদি বলে তাহলে 4 ধরবো। আর এটাও এক ধরনের 2 নাম্বার মতো সাপেক্ষে রুলের মতো এটাকেও আমরা যোগ করব। ঠিক আছে, তাহলে যোগ করবো। এবার দেখো হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীতে একটা ইলেকট্রন কোথায় গেছে, ইলেকট্রনটা গেছে এরকম বামার সিরিজের হাইড্রোজেন বিটাতে, বামার সিরিজের হাইড্রোজেন বিটাতে গেছে। তাহলে ইলেকট্রন কোথায় গেছে, বামার সিরিজে। তাহলে বামারের জন্য এন1 এর মান আমরা আগে থেকেই জানি 2, এর সাপেক্ষে আরো কয়টা গেছে, এন2 এর মান দেখো, বিটা মানে কত, 2 যোগ করা। তাহলে হাইড্রোজেন বিটা মানে ছিল 2, এর সাপেক্ষে বিটা মানে আরো 2 যোগ করা, তাহলে সেটা হবে 2 + 2, সেটা হবে 4। দেখো বুঝতে পারছো কিনা। হাইড্রোজেন বিটা যদি বলে, বিটা বললে আমরা 2 যোগ করব, আলফা বললে 1 যোগ করব, গামা বললে 3, ডেল্টা বললে 4 যোগ করে দিব, আগেরটার মতো সাপেক্ষে যেভাবে করছি এটাও ঠিক সেভাবেই করব। ঠিক আছে, দেখো আমি আরো একটা উদাহরণ দিই। এখন যদি এরকম বলে যে বামার সিরিজের হাইড্রোজেন গামাতে গেছে, ইলেকট্রন হাইড্রোজেন গামাতে গেছে, তাহলে বামারের জন্য 2 আর গামার জন্য কত, 3, মানে আরো 3টা সিরিজ গেছে। তাহলে বামার এই গামা যদি বলে তাই এখানে আরো 3 যোগ করলে সেটা আসবে কত, 5 আসবে, বামার সিরিজের হাইড্রোজেন গামা। ঠিক আছে, 2 আর 5 হবে। তো এরকম যদি বলে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীতে একটি ইলেকট্রন, এবার যদি আমি বলি যে ব্র্যাকেট সিরিজের হাইড্রোজেন বিটাতে গেছে, তাহলে বলো তো কত হবে, ব্র্যাকেট সিরিজের হাইড্রোজেন বিটাতে গেলে, ব্র্যাকেট সিরিজের হাইড্রোজেন বিটাতে গেলে ব্র্যাকেট সিরিজের, তাহলে ব্র্যাকেটের জন্য কত হবে, ব্র্যাকেটের জন্য হবে 4, এই যে ব্র্যাকেটের জন্য 4, আর এর সিরিজের সাপেক্ষে আরো 2টা সিরিজ গেছে, তাহলে 4 আর 2 কত হবে, 6 হবে। ব্র্যাকেট সিরিজের হাইড্রোজেন বিটাতে যদি যায় তাহলে সেটা হবে 6। তাহলে এরকম এটা 3 নাম্বার রুল আমাদের, যে আলফা বিটা গামা যদি দেয়া থাকে আমরা পারবো। তাহলে 3টা শিখছি আমরা, প্রথমে যদি সিরিজের নাম বলে তাহলে সেটা পারা যায়, যদি সাপেক্ষে বলে সেটা যোগ করতে হয়, আর আলফা বিটা গামা যদিও বলে তা সেক্ষেত্রে আমরা যোগ করি। তাহলে এই 3টা রুল শেষ, এখন আমরা 4 নম্বর নিয়মে যাব। 4 নম্বর নিয়মটা মোটামুটি তোমাদের অ্যাডমিশনের সময় বেশি কাজে লাগবে আর এমসিকিউ তে কাজে লাগবে। 4 নম্বর নিয়মটা দেখো, 4 নম্বর নিয়মে যাওয়ার আগে আমরা একটু এই তরঙ্গ দৈর্ঘ্য আর তরঙ্গ সংখ্যা নিয়ে একটু কাজ করি। তরঙ্গ দৈর্ঘ্য আর তরঙ্গ সংখ্যা কি, দেখো তরঙ্গ সংখ্যা মানে একক দৈর্ঘ্যে কতগুলো তরঙ্গ আছে, তরঙ্গ সংখ্যা এই যে নিউ বার, তরঙ্গ সংখ্যা কাকে বলে, একক দৈর্ঘ্যে কতগুলো তরঙ্গ থাকে, একক দৈর্ঘ্যে কতগুলো তরঙ্গ থাকে, সেটাকে আমরা বলি তরঙ্গ সংখ্যা। কিরকম জিনিস, যদি এরকম বলি যে 120 পার মিটার নিউ বার সমান, তো এটা দিয়ে আসলে আমরা কি বুঝি, যে 1 মিটার যদি জায়গা হয়, এই জায়গাটা যদি 1 মিটার হয়, তো এই 1 মিটারের মধ্যে কতগুলো তরঙ্গ আছে, 120টা। মানে এরকম তরঙ্গ কয়টা আছে, এরকম তরঙ্গ 120টা আছে। 1 মিটার দৈর্ঘ্যের মধ্যে কয়টা তরঙ্গ আছে, 120টা আছে। তো এইটা যেটা দিয়ে প্রকাশ করা হয় সেটাকে আমরা বলি তরঙ্গ সংখ্যা, যে 1 মিটার দৈর্ঘ্যে বা প্রতি একক দৈর্ঘ্যে কতগুলো তরঙ্গ আছে। এখানে 1 মিটার দৈর্ঘ্যে 120টা তরঙ্গ আছে, তাহলে একটা একটা করে এইভাবে গুনতে হবে, একটা একটা করে এইভাবে গুনলে কয়টা আসবে, 120টা আসবে। তো দেখো এই তরঙ্গ সংখ্যার সাথে তরঙ্গ দৈর্ঘ্যের যদি আমরা একটা লিঙ্ক আপ দেখি, তো এটা হলো এটা, যে নিউ বার সমান আমরা দেখতে পাই 1/λ, অর্থাৎ ল্যামডা বের করার পরে ওই ল্যামডাটাকে কি করতে হয়, 1/λ যেটা করা হয় সেটা হলো তরঙ্গ সংখ্যা, মানে প্রতি একক দৈর্ঘ্যে এতগুলো তরঙ্গ আছে, নিউ বার সমান 1/λ। এইটা থেকে এখন যদি আমি দেখি,
দুইটা আঁকলাম, দুইটা দৈর্ঘ্য ধরে নাও 1 সেন্টিমিটার, এই দুইটার দৈর্ঘ্য কি আছে 1 সেন্টিমিটার আছে। তরঙ্গ দৈর্ঘ্য যদি আমি বড় করে দিই, তাহলে এই 1 সেন্টিমিটারের মধ্যে এখন একটা তরঙ্গ আছে, ঠিক আছে? নিউ 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 মিউ না, নিউ, বিড়াল না, নিউ বলে, নিউ, নতুন, নতুন মসে যেটা ওইটা নিউ। দেখো তাহলে এইটা 1 মিটার, 1 সেন্টিমিটারের মধ্যে একটা তরঙ্গ, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য যদি বড় হয়, এই যে তরঙ্গ দৈর্ঘ্য এই জায়গাতে কিন্তু এই পর্যন্ত, তাহলে তরঙ্গ সংখ্যায় দেখো কম হয়। আর এই জায়গাটায় যদি আমরা দেখি তরঙ্গ দৈর্ঘ্যগুলো ছোট করে দিচ্ছি, তরঙ্গ দৈর্ঘ্যগুলো কি করে দিচ্ছি, ছোট করে দিচ্ছি, তরঙ্গ দৈর্ঘ্যগুলো ছোট করে দিচ্ছে। তাহলে কয়টা তরঙ্গ, একটা তরঙ্গ, দুইটা তরঙ্গ, তিনটা তরঙ্গ, চারটা তরঙ্গ। আর এখানে ওই সেম জায়গার মধ্যে একটা তরঙ্গ ধরছে, তাহলে আমি এখান থেকে একটা ডিসিশন আসতে পারি যে তরঙ্গ দৈর্ঘ্য বড় হলে তরঙ্গ সংখ্যায় কম হয়, তরঙ্গ দৈর্ঘ্য বড় হলে তরঙ্গ সংখ্যায় কম হবে। পাগলেও বুঝবে এটা, এই কথা যদি পাগলকেও বলা হয় সেই কথাই বলবে যে তরঙ্গ দৈর্ঘ্য যদি বড় করে দাও তা সংখ্যায় তো কমই হবে। এই তরঙ্গ দৈর্ঘ্য যদি বড় হয় তা তরঙ্গ সংখ্যায় কি হবে, কম হবে। আর এখানে দেখো তরঙ্গ দৈর্ঘ্য ছোট করে দিছি, সংখ্যায় বেশি হয়েছে, তাহলে এখানে লিখতে পারো তরঙ্গ দৈর্ঘ্য ছোট হলে তরঙ্গ সংখ্যায় বেশি হয়। তরঙ্গ দৈর্ঘ্য ছোট হলে, তরঙ্গ দৈর্ঘ্য ছোট হলে তরঙ্গ সংখ্যায় কি হয়, বেশি হয়। তরঙ্গ দৈর্ঘ্য বেশি ছোট হলে 2 নাম্বারটা, এটা হলে 1 নাম্বারের জন্য লেখা, আর নিচেরটা 2 নাম্বারের জন্য লেখা। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য যদি বড় হয় তরঙ্গ সংখ্যায় কম হবে, আর সংখ্যায় কম হয়, লেখো সংখ্যায় কম হয়। আর 2 নাম্বারটা হলো তরঙ্গ দৈর্ঘ্য যদি ছোট হয় তা তরঙ্গ সংখ্যায় বেশি হবে। বড় হলে তরঙ্গ দৈর্ঘ্য বড় হলে তরঙ্গ সংখ্যায় কম হয়, তরঙ্গ দৈর্ঘ্য যদি ছোট হয় তা সংখ্যায় বেশি হবে। এটা বুঝতে পারছো কিনা? এটা যদি বুঝতে পারো তো 4 নম্বর রুল লিখবো আমি। আগে 3টা রুল লিখছি, এখনো আরো 2টা বাকি আছে, ঠিক আছে? ওকে, তাহলে n1 n2 নির্ণয় করা 4 নম্বর রুলে আমি চলে গেলাম। 4 নম্বর রুলটা হলো, এখানে লিখি, চার নম্বর রুল যে n1 n2 নির্ণয় করা 4 নম্বর রুল কিন্তু এটা ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য যদি ক্ষুদ্র হয় তাহলে তরঙ্গ সংখ্যা কি হবে, ম্যাক্সিমাম হবে। তাহলে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য, অর এটাকে আমরা কি লিখতে পারি, সর্বাধিক তরঙ্গ সংখ্যা লিখতে পারি। সর্বাধিক তরঙ্গ সংখ্যা আমরা লিখতে পারি। তাহলে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য যদি ক্ষুদ্রতম হয় তবে তরঙ্গ সংখ্যায় কি হবে, ম্যাক্সিমাম হবে। তরঙ্গ দৈর্ঘ্য যদি ক্ষুদ্রতম হয় তাহলে তরঙ্গ সংখ্যায় সেখানে কি হবে, বেশি হবে। আর এটা ছবিটা কি ছিল, ছবিটা এখানে ছোট আকারে তুমি লিখে রাখো, তাহলে তোমার চোখের মধ্যে খেলবে এটা, যে তরঙ্গ দৈর্ঘ্য যদি ছোট হয় তরঙ্গ সংখ্যায় কি হবে, বেশি হবে। অনেকগুলো তরঙ্গ দেওয়া যাবে। তা এখন আমার কথা হলো, যদি আমি এরকম লিখি যে বামার সিরিজের ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য কত, বামার সিরিজের ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য, বামার সিরিজের ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য और সর্বাধিক তরঙ্গ সংখ্যা। বামারের জন্য এননটা এখানে আমরা বসাইতে পারি যে বামারের জন্য এননটা হলো 2, n2টা কি হবে এটা হলো কথা। বামারের জন্য তো এননটা আমরা 2 লিখতেই পারি, কিন্তু n2টা কি হবে এটাই হলো কথা। 1 সেন্টিমিটার জায়গার মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য কয়টা, একটা ঘর আছে, একটা ঘরের মধ্যে যদি মোটা মানুষ দাও তাহলে কয়টা মানুষ ধরবে সেটা। আর একটা ঘরের মধ্যে সেই ঘরটা একই রকম জায়গায় 1 সেন্টিমিটারই জায়গা, যদি চিকন মানুষ দাও তাহলে কয়জন ধরবে, এটাই বলছি। যেখানে তরঙ্গ দৈর্ঘ্য ছোট
মানে চিকন মানুষ সেই ঘরের মধ্যে তুমি বেশি মানুষকে ঢুকাই দিতে পারবা, আর যেখানে মোটা মানুষ দিবা ওই ঘরের মধ্যে কম মানুষ ধরবে। এইটাই হলো কথা, এই ছাড়া কিছুই না। এই যে একটা ঘর আছে, এই ঘরটা মনে করে 1 সেন্টিমিটার, যখন চিকন মানুষ দিবা তোর মধ্যে কি ঢুকবে, 10টা মানুষ ঢুকাইতে পারছে। আর যখন মোটা মানুষ দিবে একটা মানুষ ধরবে, এটাই বলছে, দুইটা জায়গায় একই। ঠিক আছে, তাহলে এটা দেখো, ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য বা সর্বাধিক তরঙ্গ সংখ্যা। সূর্য থেকে পৃথিবীতে কিন্তু সূর্য থেকে পৃথিবীতে দেখো আলো আছে, তাপও আছে। আবার আমি যদি এখানে আগুন জ্বালাই দিই, তা ওই তাপটা খুব বেশি হলে 3-4 হাত দূরে যায়। এর কারণটা কি, বা সূর্যের তাপটা ভেদ করতে করতে কেন পৃথিবীতে আসে, আর আমাদের এখানে যে তাপটা দেই এই তাপটা কেন একটা যায় না? একটা কারণ তো সবাই বলবো যে ওই তাপটা অনেক বেশি থাকে এই জন্য আসে, এখানে তাপটা অত কম থাকে এই জন্য যায় না। তো এটা একটা কারণ। আর একটা কারণ আছে যে সূর্য যে তাপে আসে বা সূর্য থেকে যে তাপটা আসে ওই তাপটার তরঙ্গ দৈর্ঘ্য খুবই ছোট থাকে। এরকম ছোট তরঙ্গ দৈর্ঘ্য, এরকম ছোট তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে সূর্যের তাপ আসতেছে পৃথিবীতে। খুবই তরঙ্গ দৈর্ঘ্য কি ছোট, সব ভেদ করে 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 চলে আসতেছে। ওর সামনে যদি কাঁচের জানালাও পড়ে, তো ওই জানালার কাজ ভেদ করে সে চলে যায়। এবার এই কাঁচের জানালায় তুমি যে আগুন ধরাইছো, এই তরঙ্গ দৈর্ঘ্য তো এত বড়, এত বড়, এত বড়, এরকম বড়, যে কাঁচের জানালায় যে আঘাত করছে আর যাইতে পারতেছে না। তাহলে মোটা মানুষ ভেদ করতে পারে না, চিকন মানুষ ভেদ করে করে চলে আসে। তাহলে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু সব থেকে ক্ষুদ্রতম, তাহলে ও কত দূরের থেকে আসতে পারবে? সূর্য থেকে যেমন আসছে অসীম দূরত্ব থেকে আসতেছে। তাহলে ক্ষুদ্রতম জিনিস যদি তরঙ্গ দৈর্ঘ্য ক্ষুদ্রতম হয়, তার ভেদন ক্ষমতা অসীম। ওই যে মহাজাগতিক রশ্মি লিখছিলাম, ও তৈরি হয় কোটি কোটি বছর আগে কোন একটা গ্রহে, তো ভেদ করতে 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 পৃথিবীতেও চলে আসে। কেন চলে আসতে পারে? কারণ ওর তরঙ্গ দৈর্ঘ্য এরকম ছোট থাকে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য যদি ছোট হয়, তার আসার ক্ষমতা কোথায়? তার আসার ক্ষমতা অসীম থেকে। তাহলে এখানে আমরা একটু লিখতে পারি যে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য, এই লোকের আসার ক্ষমতা, এই লোক আসতে পারে অসীম থেকে। এই লোক আসতে পারে কোথা থেকে? অসীম থেকে। যেহেতু খুবই ক্ষুদ্রতম বলছে আমি, সবথেকে ক্ষুদ্রতম, তাহলে এই লোক কোথা থেকে আসার ক্ষমতা রাখবে? অসীম থেকে। তাহলে যে কোনো সিরিজের যদি ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য আমরা বলি যে খুবই ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য, তার মানে ওর তরঙ্গ দৈর্ঘ্য তো এরকম ছোট, সে অনেক দূর থেকে, সর্বোচ্চ দূরত্বটা সেটা কত হবে? অসীম থেকে। তাহলে যে কোনো সিরিজের ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য বা যে কোনো সিরিজের সর্বাধিক তরঙ্গ সংখ্যা যদি আমাকে বলে, তাহলে সেক্ষেত্রে n2টা ইনফিনিটি হবে। এটা বুঝতে পারছো কিনা? তাহলে এই যে যে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য বা সর্বাধিক তরঙ্গ সংখ্যা যখন বলবে, তখন সেই n2টা কি হবে? অসীম হবে। এটা ক্লিয়ার হয়েছে? কত দূরের থেকে আসতে পারবে? সর্বোচ্চ দূর থেকে আসতে পারবে। ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য বলছি, তাহলে সে কোথা থেকে আসবে? অসীম থেকে আসবে। আর তাও যদি না মনে থাকে, তাহলে মনে রাখবা চিকন মানুষ। চিকন মানুষ কোথা থেকে আসবে? অসীম থেকে আসবে। চিকন মানুষ বলে লেখো, খুবই চিকন মানুষ, খুবই চিকন মানুষ অসীম দূরত্ব থেকে চলে আসতে পারবে। ঠিক আছে, তাহলে যে কোনো সিরিজের ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য যদি বলে, তাহলে সেক্ষেত্রে তার n2টা সবসময় কি হবে? ইনফিনিটি হবে। এখানে বামারের জায়গায় তুমি যদি পার্সেন্ট বলতা, যে পার্সেন্ট সিরিজের ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য কি, তাই n2 এ n1 এর মানটা পার্সেন্টের জন্য 3 বসাতাম, কিন্তু n2টা সবসময় কি বসাতাম? ইনফিনিটি বসাতাম। তাহলে যে কোনো সিরিজের ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য বা সর্বাধিক তরঙ্গ সংখ্যা, একই জিনিস, কিন্তু একটু আগেই বলছি, যেটাই ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য সেটাকে উল্টা করে বললেই কি হয়? সর্বাধিক তরঙ্গ সংখ্যা হয়। তরঙ্গ দৈর্ঘ্যে যদি ছোট হয়, যে তরঙ্গ দৈর্ঘ্যে যদি ছোট হয়, তাহলে সেখানে অসংখ্য কি থাকবে? তরঙ্গ দৈর্ঘ্য যদি ছোট হয় সেখানে অসংখ্য তরঙ্গ থাকবে। তরঙ্গ দৈর্ঘ্য ছোট হলে তরঙ্গ সংখ্যায় সর্বোচ্চ হবে। তাহলে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য যে কথা, সর্বাধিক তরঙ্গ সংখ্যাও কিন্তু একই কথা বলে। ঠিক আছে, আমাদের 4 নম্বর নিয়ম শেষ। 5 নম্বর রুল। 5 নম্বর রুল লেখো এবার, যে সর্বাধিক তরঙ্গ সংখ্যা, না এটা না, বৃহত্তম তরঙ্গ দৈর্ঘ্য, সরি, ওইটার উল্টাটা লেখো, বৃহত্তম তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য যদি বৃহত্তম হয়, তবে তরঙ্গ সংখ্যায় কি হবে?
সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা হবে। এই যে এটা ছিল ছবিটা ছিল এরকম যে তরঙ্গ দৈর্ঘ্যে যদি বড় হয় তাহলে সংখ্যায় কি হবে, কম হবে। তাহলে এই বৃহত্তম তরঙ্গ দৈর্ঘ্য মানে কি, মোটা মানুষ। মোটা মানুষ কোথা থেকে আসবে, সব থেকে কাছের থেকে আসবে, ঠিক আছে। মোটা মানুষ কত দূর থেকে আসতে পারে, তাহলে এই মোটা মানুষ, এই লোক আসতে পারবে, এই লোক হলো মোটা বলে সব থেকে কাছের থেকে আসবে, সব থেকে কাছের সিরিজ থেকে আসবে। তাহলে এই লোক যেহেতু মোটা, তরঙ্গ দৈর্ঘ্য মোটা, তাহলে এই লোক কি আসবে, তার কাছের সিরিজটা থেকে আসবে। কারণ আমার কোশ্চেন যদি এমন হয় যে বামার সিরিজের বৃহত্তম তরঙ্গ দৈর্ঘ্য, বামার সিরিজের বৃহত্তম তরঙ্গ দৈর্ঘ্য অর সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা, তাহলে n1 কত হবে আর n2 কত হবে। বামারের জন্য তো n1 এর মান 2, n2 টা কি হবে, বামারের সবচেয়ে কাছেরটা কি আছে, বামার থেকে এক বেশি। তাহলে বামার যেহেতু এটা, এটা কাছেরটা কি আছে, পার্সেন্ট আছে, সবসময় কাছেরটা নিব। তাহলে এটা হবে 3। তাহলে যেটা বলবে তার সাথে এক যোগ করে দিলেই হবে। তাহলে এটা যে মোটা লোক যে সিরিজের কথা বলবে তার সাথে এক যোগ বা এক যোগ, ঠিক আছে, বাকি হবে এক যোগ। তাহলে মোটা লোক যে সিরিজ থেকে আসবে, যে সিরিজের কথা বলা হবে ঠিক তার পরেরটা থেকে আসবে। আর ওইটা সবসময় অসীম থেকে আসবে। ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য অসীম থেকে আসবে, বৃহত্তম তরঙ্গ দৈর্ঘ্য ঠিক তার পরেরটা থেকে আসবে। তাহলে এখানে লেখো ঠিক তার পরেরটা থেকে আসবে, বা ঠিক তার পরেরটা থেকে, বা ঠিক তার পরেরটা থেকে আসে। বেশি দূর থেকে সে আসতে পারে না, ঠিক তার পরেরটা থেকে আসবে। তাহলে যে কোনো সিরিজের যদি বলা হয় বৃহত্তম তরঙ্গ দৈর্ঘ্য বের করো বা সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা বের করো, তা সেক্ষেত্রে আমরা কি দিব, যে সিরিজের কথা বলবো সেই সিরিজের সাথে এক যোগ হবে, ঠিক আছে। লাইমান হবে না, কারণ এগুলো সব বিকিরণ বর্ণালী শিখতেছি আমরা, এগুলো সব বিকিরণ বর্ণালী। ক্ষুদ্রতম বা বৃহত্তম তরঙ্গ দৈর্ঘ্য আমরা তখন সব বিকিরণ বর্ণালীর জন্য বের করতেছি। যদি শোষণ বর্ণালীর জন্য বের করি তাহলে অবশ্যই নিচেরটা দিতাম, কিন্তু যেহেতু বিকিরণ বর্ণালীর জন্য কাজ করতেছি এই জন্য ওপর থেকে নামাচ্ছি, ঠিক আছে। বুঝতে পারছো কিনা পিঙ্কি, এগুলো সব বিকিরণ বর্ণালী। ক্ষুদ্রতম বৃহত্তম সব সময় বিকিরণ বর্ণালীর জন্য হয়, বা বিকিরণ বর্ণালীর জন্যই বের করতে হবে। বুঝতে পারছো নাকি বোঝো নাই? ওকে, তাহলে 5টা সিরিজের আমরা প্রথম থেকে দেখলাম যে বৃহত্তম তরঙ্গ দৈর্ঘ্য, ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য ছাড়া বাকি 3টা সহজ। দেখো, প্রথমে 1 নাম্বার নিয়মটা হলো সিরিজের নাম বলে, জাস্ট যে কে কোথায় আছে বলে দিলেই হয়ে যায়। 2 নাম্বারটা হলো সাপেক্ষে বলে, সাপেক্ষে বললে যোগ করতে হয়। 3 নাম্বারটা হলো কি আলফা বিটা গামা বলে, সেটাও যোগ করতে হয়। 4 নাম্বার আর 5 নম্বরটা একটু চ্যালেঞ্জিং। 4 নাম্বারটা হলো ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য। তোমরা চিন্তা করবে এটা ছোট চিকন মানুষ নাকি মোটা মানুষ। প্রথম কথা, যদি তোমার ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য বা তরঙ্গ সংখ্যা বলে, যদি বলে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে এটাকে তুমি সাথে সাথে চিন্তা করে নিবা যে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য যেই মাত্র তোমার সামনে চলে আসবে তরঙ্গ দৈর্ঘ্য, তুমি এটাকে কল্পনা করবে এটা হলো চিকন মানুষ। আর চিকন মানুষ কোথা থেকে আসে, চিকন মানুষ অসীম থেকে আসে। তাইলে এটার কঠিন মনে হবে যে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য বললেই সেটাকে আমি চিকন মানুষ ধরবো, আর এক্ষেত্রে n2টা আমার ইনফিনিটি হবে। আর তরঙ্গ দৈর্ঘ্য যদি চিকন হয়, তরঙ্গ দৈর্ঘ্য যদি চিকন হয়,
তাহলে তরঙ্গ সংখ্যায় কি হবে, বেশি হবে। চিকন মানুষ ঘরের মধ্যে বেশি ধরবে, তাহলে চিকন মানুষ কি ঘরের মধ্যে বেশি ধরবে, ঠিক আছে। তাহলে তরঙ্গ সংখ্যা এখানে বা মানুষের সংখ্যা এখানে কি হবে, বেশি থাকবে। আর 5 নম্বর নিয়ম যদি আমাদের সামনে আসে, ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য না বলে এবার যদি বলে বৃহত্তম তরঙ্গ দৈর্ঘ্য, তো আমরা মোটা মানুষ ধরবো। বৃহত্তম তরঙ্গ দৈর্ঘ্য যদি আমার সামনে আসে, তাহলে এটাকে আমি ধরবো মোটা মানুষ। তাহলে মোটা মানুষ কি হবে, ঠিক তার পরেরটা থেকে আসবে। মোটা মানুষ ঠিক তার পরেরটা থেকে আসবে, পরের সিরিজ, ঠিক আছে। সংক্ষেপে এইটুকু মনে রাখলে আমাদের কাজ হয়ে যায়, ঠিক তার পরের সিরিজ থেকে আসবে, ঠিক আছে। মৌরি কি খুব পাতলু? হ্যাঁ, তাহলে ঠিক তার পরেরটা থেকে আসবে। হ্যাঁ, বিকিরণের সময় জাস্ট আমরা হিসাব করবো। তাহলে এখন আসি আমরা এই এর থেকে ম্যাথ আসি, আর প্রথমে একটু এমসিকিউ দেখি। প্রথমে এমসিকিউ, তারপরে আমরা রিটেন টাইপের ম্যাথের দিকে চলে যাব। তাহলে খেয়াল করো, 1 নম্বরে, এটা ঢাকা ভার্সিটিতে গত এই বছরও দিছে 2020-এ। রিডবার্গের ধ্রুবক যদি আরএইচ হয়, এরকম আসে অপশন গুলো। রিডবার্গের ধ্রুবক আরএইচ হলে বামা সিরিজের সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা কত? দেখো এই সূত্রে আমাদের মান বসাইতে হবে, জাস্ট আমাদের ধরে নিতে হবে যে n1 আর n2 এর মানটা তুমি ঠিকভাবে বসাইতে পারতেছো কিনা। এটা যদি বসাইতে পারো তাহলে এখানে এমসিকিউ সমাধান করা কোনো ব্যাপার না। দেখো আগে আমরা চিকন মানুষ আর মোটা মানুষটাকেই ধরে নিব যে এটা চিকন মানুষ নাকি মোটা মানুষ। তো দেখো এখানে বলছে তরঙ্গ সংখ্যা, সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা, মানে এই তরঙ্গ সংখ্যা বের করতে বলছে। 1 বাই কি বের করতে বলছে আমাদের, এই যে নিউ বারটাকে বের করতে বলছে। তো যেহেতু নিউ বার বের করতে বলছে, আমরা সূত্রটা বসাইনি। আর এই যদি তরঙ্গ দৈর্ঘ্য বলে আমরা ল্যামডা বসাবো, 1 বাই ল্যামডা বসাবো। আর যদি তরঙ্গ সংখ্যা বলে আমাদের, তাহলে আমরা নিউকে বসাবো, নিউ বারটাকে বসাবো। তো নিউ বারটাকে বসাইলাম। আর এই 1/n1 স্কোয়ার মাইনাস হলো 1/n2 এর স্কোয়ার, এটা হলো আমাদের সূত্র। এখন কথা হলো যে এই তরঙ্গ দৈর্ঘ্য কখন সর্বনিম্ন হবে, চিকন মানুষের সময় হবে নাকি মোটা মানুষের সময় হবে? তরঙ্গ তরঙ্গ সংখ্যা সর্বনিম্ন হবে কখন, মোটা মানুষের সময় নাকি চিকন মানুষের সময়? তরঙ্গ সংখ্যা সর্বনিম্ন হবে যখন মোটা মানুষ নাকি চিকন মানুষ, এটাকে চিন্তা করবা। তুমি সবসময় চিকন মোটা ধরেই চিন্তা করবা যে তরঙ্গ সংখ্যা যেহেতু বলছে কম, সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা, তার মানে অবশ্যই এই তরঙ্গ সংখ্যা সর্বনিম্ন। আবার চিন্তা করো, তরঙ্গ সংখ্যাই কম, ঘরের মধ্যে এখন সংখ্যায় কম মানুষ ধরবে, তাহলে মোটা মানুষকে ঢুকাইতে হবে নাকি চিকন মানুষকে ঢুকাইতে হবে? তাহলে যেহেতু তরঙ্গ সংখ্যায় কম, তার মানে মানুষের সংখ্যা কম, তাহলে অবশ্যই মোটা মানুষকে ঢুকাইতে হবে। তাহলে এটা হলো সেই মোটা তরঙ্গ দৈর্ঘ্য। যদি মোটা তরঙ্গ দৈর্ঘ্য হয়, তা আমরা ইলেকট্রন কোথা থেকে নিয়ে আসব, ঠিক তার পরের সিরিজ থেকে নিয়ে আসবো। তাহলে এক্ষেত্রে তাহলে n1 এর মানটা আমাদের কত, যে বামা সিরিজের বলছে, তাহলে বামারের জন্য n1 এর মানটা হলো আমাদের 2। বামারের জন্য n1 এর মানটা হলো আমাদের কি 2। তাহলে n2 এর মানটা আমরা কি নিব, এখানে n2 এর মান কত নিব? n2 এর মান নিব আমরা 3। এইবার যেটা আসবে এটা মান বসালে হয়ে যাবে। দেখুন মান বসাই দাও, আর এইচ তো থেকেই যাবে, 1 বাই কত আসে এখানে 2 a স্কোয়ার,
আর এই যে 1/3 এর স্কোয়ার। তাহলে এখানে আমরা হিসাবটা করে ফেলি, এই যে এটা, এই জায়গাটা হিসাবটা করে ফেলো। তাহলে RH এই জায়গায় হিসাব করতেছে, তাহলে 1/2 মানে কি 1/4, আর 1/3 এর স্কোয়ার মানে কি 1/9। লসাগু করো এবার RH, তাহলে এটা হলো 36, তাহলে এটা কত আসে 9, আর এটা আসে হলো 4, তাহলে 5/36, 5/36 RH এটা আছে। বুঝতে পারছো? এটা ঢাকা ভার্সিটি 2020-এ ছিল আর 16 সালেও ছিল, পরপর দুই, এই 16 সালেও একবার দিছিল, আবার 20 সালে একবার দিছিল। এই জিনিস বুঝতে কারো সমস্যা আছে কিনা? এটা যদি বুঝতে সমস্যা না থাকে তাহলে আমার এই কোর্সের রিডবার্গের ধ্রুবক RH হলে বামা সিরিজের সর্বাধিক তরঙ্গ সংখ্যা। বামা সিরিজের এখন 2 নম্বর এমসিকিউ এটা, বামা সিরিজের সর্বাধিক তরঙ্গ সংখ্যা। তাহলে তরঙ্গ সংখ্যা কখন আমরা বেশি পাবো? ঘরের মধ্যে এখন মোটা মানুষকে ঢুকাবো নাকি চিকন মানুষকে ঢুকাবো? তরঙ্গ সংখ্যায় এখন আমরা বেশি পাচ্ছি, তাহলে সর্বাধিক তরঙ্গ সংখ্যা বেশি পাইতে গেলে অবশ্যই আমাদের চিকন মানুষকে ঢুকাই দেবো। তাহলে এটা চিকন মানুষ কোথা থেকে আসতে পারে? চিকন মানুষ এখন সে কোথা থেকে আসতে পারবে? চিকন মানুষ এখন আসতে পারবে কোথা থেকে? N1 এর মান তো বামারের জন্য 2ই আছে, N2 টা কত বসাবো? N2 টাকে আমরা বসাবো ইনফিনিটি। তাহলে এই জায়গাটায় N1 এর মান 2 বসালাম, আর N2 এর মানটা হলো ইনফিনিটি স্কোয়ার। ইনফিনিটি 1/ইনফিনিটি মানে কি? 1/ইনফিনিটি মানে আমরা সবাই জানি 0, মানে 1 কে যদি এত বড় একটা সংখ্যা দিয়ে ভাগ দিই তাহলে সেটা সবসময় কি হয়ে যাবে? 0 হবে। ইনফিনিটি স্কোয়ার করলেও তাই হবে। তাহলে এক্ষেত্রে এই যে অ্যান্সারটা হচ্ছে দেখো 1, অ্যান্সারটা কি হচ্ছে দেখো, এই যে RH/4। তাহলে আমাদের এখন অ্যান্সারটা হবে কি, এখানে মান বসালে অ্যান্সারটা হবে RH ভাগ হলো 4। তাহলে আমাদের অ্যান্সার হলো ডি। ঠিক আছে, অ্যান্সার হবে কি ডি। তাহলে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য, বৃহত্তম তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে আমি আরো একটা দুটো কোশ্চেন করব। এবার যদি বলি রিডবার্গের ধ্রুবক RH হলে ব্র্যাকেট সিরিজের ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য বের করো। ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য, ব্র্যাকেট সিরিজের ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য বের করো। এটা কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য লিখছি। ব্র্যাকেট সিরিজের ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে খেয়াল করো, তরঙ্গ দৈর্ঘ্য যখন বের করতে বলা হয়েছে তুমি কি নিউ বারকে লিখবা নাকি এইটাকে লিখবা? তাহলে এখন আমরা লিখবো হলো 1/λ-কে। এখন আমরা কোনটাকে লিখবো? 1/λ। এখানে অপশন গুলো তোমাদের এইভাবে দেয়া থাকবে। রিডবার্গের ধ্রুবক RH হলে ব্র্যাকেট সিরিজের ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য, তাই না? তার ব্র্যাকেট 4 এরকম অপশন গুলো এইভাবে দেয়া আছে। তা আমরা যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে আমাদের, তাহলে আমরা এখন 1/λ-কে বসাবো। আমরা এখন বসাবো 1/λ। যদি সংখ্যা বের করতে বলতো তাহলে আমরা কোনটা বসাইতাম? নিউ বারকে বসাতাম। কিন্তু এখন দেখো আমাদের তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছেন, ল্যামডা বের করতে হবে। তাহলে 1/λ সমান RH 1/N1 স্কোয়ার 1/ হলো N2 এর স্কোয়ার। তাহলে এখানে N1 টা কত হবে সেটা দেখে নিই। ব্র্যাকেট সিরিজ, তাহলে ব্র্যাকেটের জন্য আমরা জানি N1 হলো 4, আর এটা দেখো ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য এমনিতেই বলে দিচ্ছে যে এটা হলো চিকন মানুষ, এটা হলো চিকন মানুষ। তা চিকন মানুষ কোথা থেকে আসতে পারবে? চিকন মানুষ কোথা থেকে আসবে? অসীম থেকে আসবে। তাহলে এক্ষেত্রে N2 টা কি হবে? ইনফিনিটি হবে। তাহলে ইনফিনিটি বসাই দিয়ে এই জায়গাটায় 4 এর স্কোয়ার, আর এটা হলো N2 এর স্কোয়ার মানে 1/ইনফিনিটির স্কোয়ার। তাহলে আমাদের এই জায়গাটায় লিখি, এই জায়গাটায় দেখো এখানে লিখি
তো এখানে লেখা যায় 1/ল্যামডা সমান এই যে RH, তাহলে RH থাকলো, আর 4 এর স্কয়ার করলে কত আসে? 16 আসে, আর ওই পাশেরটা তো 0 হয়ে যায়, -0। তাহলে ল্যামডা সমান বের করতে বলছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে অ্যান্সারটা হবে 16/RH। দেখে অ্যান্সার হবে কি উল্টে যাবে না? দেখো এটা RH/16 আসছিল, তাহলে যদি ল্যামডা বের করতে হয় তাহলে এটা উল্টে যাবে। এটা মনে রাখবা যে তরঙ্গ দৈর্ঘ্য যখন বের করতে হবে তখন RH কিন্তু কোথায় থাকবে? RH নিচে হয়ে যাবে, আর তরঙ্গ সংখ্যা যখন বের করতে হবে তখন RH উপরে হবে। ঠিক আছে, এটা একটু লিখে রাখলে ভালো হয়, বা দেখলে এমনিতে বোঝা যায়। তাহলে অ্যান্সার হবে এটা, কিন্তু এ হবে না। কেন হবে না? কারণ আমার তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে। তাহলে লিখে রাখো, দৈর্ঘ্য বের করতে বললে ল্যামডা হল যখন বের করবা, ল্যামডা হলে RH কি থাকবে? নিচে হয়ে যাবে, RH থাকবে নিচে। আর নিউ বার যখন বের করবা তখন RH কি হবে? উপরে হবে, RH উপরে হবে। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা কি হবে? বি হবে। এই জিনিস ক্লিয়ার সবার? ওকে, আর একটা দেখো, এরকম যদি থাকে লাইম্যান সিরিজের বৃহত্তম তরঙ্গ দৈর্ঘ্য কত? তাহলে আমরা সরাসরি বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে 1/ল্যামডা সমান RH 1/n1 স্কোয়ার 1/n2 এর স্কোয়ার। তাহলে লাইম্যান যখন বলছে n1 এর মান এখানে 1 হবে, n2 টা কি হবে? মোটা মানুষ নাকি চিকন মানুষ? দেখো তো, বৃহত্তম তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে, তাহলে মোটা মানুষ। তাহলে মোটা মানুষ হলে ঠিক তার পরেরটা থেকে আসবে, তাহলে n2 টা আমরা কি নিব? 2 নিব। তাহলে মান বসায় দাও, RH 1/1 এর স্কোয়ার 1/2 এর স্কোয়ার 1/ল্যামডা। তাহলে 1/ল্যামডা সমান RH 1 মাইনাস হলো 4, তাহলে কত আসে এখানে? 1/ল্যামডা সমান RH 4 মাইনাস 1/4, তাহলে 1/ল্যামডা সমান হলো RH 3/4, 3/4। তাহলে এটা যদি উল্টা করে দিই আমি, তাহলে যেহেতু ল্যামডার মান বের করতে হবে, তাহলে ল্যামডার মান বের করলে কত আসবে? এখানে লেখো, তাহলে ল্যামডার মানটা উল্টা করে দিই, তাহলে ল্যামডা সমান কি হবে? 4/3RH। তাহলে অ্যান্সারটা হবে কি? 4/3RH। বুঝতে পারছো কিনা দেখো, বুঝতে পারছো এটা? 4/3RH। ওকে, তাহলে এবার যদি এটা দিই, লাইম্যান সিরিজের সর্বাধিক তরঙ্গ সংখ্যা, এটা দিয়ে আমাদের শেষ। সর্বাধিক তরঙ্গ সংখ্যা, লাইম্যান সিরিজের সর্বাধিক তরঙ্গ সংখ্যা কত? তাহলে তরঙ্গ সংখ্যা বের করতে বলছে, তাহলে তরঙ্গ সংখ্যা কখন সর্বাধিক হয়? যখন মানুষটা মোটা নাকি মানুষটা চিকন? তরঙ্গ সংখ্যা কখন সর্বাধিক হবে? মানুষ মোটা হবে নাকি মানুষ চিকন হবে? তাহলে মানুষ চিকন, তাহলে এখানে অবশ্যই সেটা হলো চিকন মানুষ। তো চিকন মানুষের কথা আমাদের বলছে, তাহলে চিকন মানুষ কোথা থেকে আসবে? এখন চিকন মানুষ আসবে অসীম দূরত্ব থেকে। তাহলে n2 এর মানটাকে আমরা কি বসাবো? n2 টাকে এখন আমরা বসাবো হলো অসীম, এই n2 টাকে বসাবো ইনফিনিটি। আর যেহেতু আমাদের তরঙ্গ সংখ্যা বের করতে বলছে, আমরা সূত্রতে 1/ল্যামডা লিখবো না, একবারে নিউ বারকে লিখে দিব। এটা হলো কি? নিউ বার হবে, নিউ বার হবে। তাহলে n2 এর মানটা এখানে ইনফিনিটি, এই লাইনে সূত্র লিখছি থাক, এখানে ইনফিনিটি বসাই দিই।
তাহলে অ্যান্সার কি হবে এখন আমাদের? নিউ বার সমান হবে কি শুধু আর এইচ, না কি হবে 1/1 এর স্কোয়ার, আর এটা হলো 1/∞ মানে 0। তাহলে এই জায়গাটায় 0 বসবে আর অ্যান্সার হবে আমাদের শুধু আর এইচ। ঠিক আছে, অ্যান্সারটা হবে শুধু আর এইচ। ওকে, তাহলে এই জিনিসও শেষ। মোটামুটি আমাদের তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ সংখ্যা যদি আসে, তুমি এই নিয়মটা যদি কল্পনা করো অবশ্যই পারবা। তাহলে রিডবার্গের ধ্রুবক নিয়ে এখন আমাদের কথাবার্তা বা আমরা ম্যাথ করব। দেখো, রিডবার্গের ধ্রুবক নিয়ে যখন এখান থেকে ম্যাথ আসবে, তো কোনটা কি জিনিস আমরা পাইছি, কোনটা কি জিনিস আমরা ভালোই বুঝতে পারছি। এখন হলো দেখো, রিডবার্গের ধ্রুবক, রিডবার্গের ধ্রুবক আমি প্রশ্ন দেখব না, ছাড়ে যে মান দিক আমি ঘাওড়ামি করে আমার মান বসাবো। এই কথা যদি তোমার মনে থাকে তাহলে এই ম্যাথ তোমার কখনো ভুল হবে না। ছাড়ে যে মান দিক সেই মানের দিকে তুমি তাকাবাই না, তুমি যে মানটা মুখস্থ রাখবা সেই মানটাই বসাবো। কারণ কি, একবার সেন্টিমিটারে দিবে একবার সে মিটারে দেবে, এখন তুমি যে ওলট পালট করতে যে তোমার ভুল হয়ে যাবে ম্যাথটা। তাহলে দেখো, এই রিডবার্গের ধ্রুবকের ক্ষেত্রে এই কথাটা তোমার কোশ্চেনে তুমি লিখে রাখবা যে ছাড়ে যে মান দিক আমি দেখবো না তার দিকে আমার মানটা আমি বসাবো, আমি ঘাড়ামি করে আমার মানটাই বসাই দিব। তাহলে এখানে আরএইচ এর মানগুলো দেখো, যদি আমি আরএইচ এর মানটা সেন্টিমিটারে বসানো থাকে তো এরকম থাকে 109678, 109678 পার সেন্টিমিটার লেখা থাকে। ঠিক আছে, কখনো কখনো ওইটা লেখা থাকবে 10.96 ইন্টু 10⁶ পার মিটার থাকবে, কখনো এটা লেখা থাকবে 1.096 ইন্টু 10⁷ পার মিটার। যে মানই থাকুক না কেন, তুমি একটা মান এখান থেকে, এই সেন্টিমিটারে আমার দরকার নাই, কারণ সেন্টিমিটারে আমি বসাইতে চাই না, আমি মানটা কিসে নিতে চাই, আমি মানটা অবশ্যই মিটার পার, এই তরঙ্গ দৈর্ঘ্যের মানটা মিটারে চাই, সেন্টিমিটারে চাই না। আমি তরঙ্গ দৈর্ঘ্যের মানটা কিসে চাই, মিটারে চাই, বা নিউ বার এর মানটা যেটা এটার মানটা আমি মিটারে চাই। তা আমি হয় এটা না হয় এটা বসাবো। ঠিক আছে, তোমার যেটা খুশি হয়। তা আমি বসাইতে বলি সবসময় এটা, এটা হলো সব থেকে ভালো। তাহলে সব থেকে ভালো মান যেটা এটা, তাহলে যে মানই দেয়া থাক না কেন, রিডবার্গের 3টা মান লিখছি আমি, একটা সেন্টিমিটার এটা মিটারে, যে মানই দেয়া থাকুক না কেন আমি ঘাওড়ামি করব, ঘাওড়ামি করে আমি কোশ্চেনের দিকে দেখবই না, আমি সবসময় এখানে ঘাওড়ামিটাই পছন্দ হবে, যে 10.96 ইন্টু 10⁻, কি লিখবো 6 পার মিটার, এই মানটা আমি সবসময় বসাবো। ঠিক আছে, তোমার কোশ্চেনে যে মানই দেয়া থাকুক তুমি কখনোই ওর দিকে তাকাবে না, তাকালেই মান তোমার ভুল হওয়ার চান্স থাকবে, যে মানের দিকে এই মান ভুল না। ঠিক আছে, কারণ এটা একটা ধ্রুবক, তোমার ছাড় ইচ্ছা করলে এই মানকে চেঞ্জ করতে পারবে না। তোমার ছাড় যদি এই মান চেঞ্জ করে অন্য মানও বসায় তো তুমি বলতে পারো স্যার আপনি ভুল বসাইছেন। এই রিডবার্গের ধ্রুবক মান কি করে আপনার মানটা হয় আমাকে দেখাই দেন, সে জীবনেও বের করে দেখাইতে পারবে না এই মান চেঞ্জ করতে। ঠিক আছে, এই মান চেঞ্জ সে করতেই পারবে না। সুতরাং তুমি যে মানই থাকুক না কেন তোমাকে অবশ্যই ঘাউড়ামি করে এই মানটা যদি তোমার বসানোর মন মানসিকতা থাকে, জীবনে এই ম্যাথ ভুল হবে না। আর তুমি একবার সেন্টিমিটারে বসাবা কোশ্চেনের দিকে, একবার এটা বসাবা, তাহলে অ্যান্সার ঠিক করতে যেয়ে তোমার সমস্যা হবে। বা ম্যাক্সিমাম স্টুডেন্ট এর আগে আমি যা দেখছি সব এই মান বসাইতে যে ভুল করে। তাহলে রিডবার্গের ধ্রুবকের নিয়ে কোনো ঝামেলা করা যাবে না। ক্লিয়ার? এই কথা ক্লিয়ার কিনা? ঠিক আছে, রিডবার্গের ধ্রুবক নিয়ে কোনো ঝামেলা করা যাবে না, অন্য মানের দিকে তাকানোই যাবে না, তুমি মানটা মুখস্থ রেখে সরাসরি ইনপুট দিবা। ঠিক আছে, ওকে, তাহলে আমরা আসি, একটা ম্যাথ একটু করব, করে নেক্সট ক্লাসে আবার শুরু করব।
এটা কে, এটা কেন্দ্র, এটা এল, এটা এম, এটা এন। একটা ইলেকট্রন এখানে আছে, এই ইলেকট্রনটা লাফ দিয়ে এখানে আসছে, ঠিক আছে? একটা ইলেকট্রন কোথায় আসছে? লাফ দিয়ে এখানে আসছে। তাহলে ছিল কোথায় সে? ছিল হলো এনে, আসছে কোথায়? বা এইভাবে দাগ দিয়ে দিতে পারো যদি সমস্যা হয়। ছিল হলো এনে, আসছে হলো এম এ। কোশ্চেনটা তোমার এখানে করবে উদ্দীপকের ধাপান্তরের জন্য, উদ্দীপকের ঘদাগের কোশ্চেন হবে এটা। উদ্দীপকের ইলেকট্রনটির ধাপান্তরের জন্য, উদ্দীপকের ইলেকট্রনটির ধাপান্তরের জন্য যে তরঙ্গ বিকিরিত হয়, যে রশ্মি বিকিরিত হয়, তার তরঙ্গ দৈর্ঘ্য কত? যে রশ্মি বিকিরিত হয় তার তরঙ্গ দৈর্ঘ্য কত? এটা করেই শেষ। দেখো এই কোশ্চেন সমন্বিত বোর্ড 2018-তে আসছিল, এর আগে আরো 2-3 জায়গায় আসছে। তাই এই জিনিসের বর্ণটা আমরা, তরঙ্গ দৈর্ঘ্য ও বর্ণ কত, তো এই বর্ণ আজকে আমরা ধরলাম না, বর্ণটা কি এই বর্ণটা আমরা নেক্সট ক্লাসে আরেকটু আলোচনা করব। তাহলে এখন আমরা শুধু তরঙ্গ দৈর্ঘ্য পর্যন্ত শিখি। তাহলে যেহেতু আমাদের তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে, আমরা মান বসাই দেব 1/λ RH, 1/n1 স্কোয়ার, 1/n2 এর স্কোয়ার। এখানে দেখে বলো তো n1 n2 কি হবে? দেখো n1 n2 আগে যা শিখছি আমরা, অনেক কঠিন জিনিস শিখে ফেলছি। এটা এখন আমাদের কাছে ডাল ভাত, এটা জাস্ট ডাল ভাত ছাড়া কিছুই না। দেখে দেখে দেখো বসাই দেওয়া যায়। আগে আমরা এর থেকে কঠিন যে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য, বৃহত্তম তরঙ্গ দৈর্ঘ্য, কত কিছু চিন্তা করতে হয়, চিকন মানুষ মোটা মানুষ। আর এখানে তোমার যখন সিকিউতে আসে কিছু চিন্তা করা লাগে না। এটা হলো প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, চতুর্থ স্তর। তার মানে চতুর্থ কক্ষপথ থেকে সে দ্বিতীয় কক্ষপথে আসছে। 4 থেকে কোথায় আসছে? 2 আসছে। তাহলে n1 এর মান এখানে আমরা সবসময় নিম্ন কক্ষপথ n1 এর মানটা হলো 2 আর n2 এর মানটা হলো 4 বসাতে পারবো। দেখো খুবই সিম্পল নিয়ম, যে 4 থেকে 2, কে মানে প্রথম, কে এল এম এন, কে প্রথম, এল দ্বিতীয়, এম তৃতীয়, এন চতুর্থ। তাহলে চতুর্থ কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে আসছে এখানে সেই ইলেকট্রনটা। তাহলে মানটা বসাই দাও 1/λ। আর এইচ এর ভ্যালু কত আমাদের? 10.96 ইন্টু 10⁶। n1 এর মান বসাও, n1 এর মানটা হলো কত? 2 এর স্কোয়ার। n2 এর মানটা কত? 4 এর স্কোয়ার। 4 থেকে 2, তাহলে যে মানটা আসছে 1/λ কত আসছে আমাকে বলো। এটা মান বসে 1/λ কত আসছে আগে বলো। 1/λ কত আসছে? 2 আর 4 বসে। এখন দেখো যেটা ক্যালকুলেটারে 2 লাইন ক্যালকুলেটর হলে এই জন্য সুবিধা, বুঝতে পারছো? ওই যে ক্লাসি ওয়াইজ 2 লাইন যদি ক্যালকুলেটর ব্যবহার করো তাহলে খুব সুবিধা হয়। আচ্ছা 1/λ এর মান আসছে কত? 2.2055। আচ্ছা ওইভাবে বসাই 2055, 2055,000। তোমাদের আবার ওই যে সায়েন্টিফিক নোটেশন নিয়ে কাজ করতে হবে, যে মুমু সায়েন্টিফিক নোটেশন উল্টা বসাই দিছে। এবার ল্যামডা বের করো, 1/λ, 1 ভাগ এটা দাও, বা ইনভার্স চাপ দাও, ইনভার্স বলে একটা জায়গা আছে এরকম। এটা বের হওয়ার পরে যদি এক্স মাইনাস এই এটা চাপ দাও তাহলে অ্যান্সার চলে আসে। এক্স মাইনাস মানে ইনভার্স হয়ে যাবে, 1/, ওইটা বসানো, এই যে এক্স মাইনাস যেটা 4.86, তাহলে আসছে কত? 4.86 ইন্টু 10⁻⁻7। এবার দেখো এই যে মানটা আসছে, এই মানটা সবসময় ম্যাক্সিমাম টাইম বা যদি 100টা ম্যাথ করো তা সবসময় দেখা যাবে তোমার অ্যান্সারটা এই লেভেলে আসবে। যদি তুমি মিটারে বসাও 10⁻⁷ এটা থাকবে, এটা থাকলে বুঝবা যে তুমি মোটামুটি ম্যাথ ঠিক করে ফেলছো। তাহলে আমরা এখন একটু এককে চেঞ্জটা করি। এই যে ল্যামডা আছে, এই ল্যামডা যেটা সেটা আসছে কি 4.86 ইন্টু 10⁻⁷। আমি দশমিক একটু 2 ঘর সরাই নিয়ে যাব। কেন সরাচ্ছি? যে 486 করে দিলাম। তো এই দিকে যখন সরানো হয়, দশমিক সংখ্যা যখন তুমি কোন দিকে সরানো হয়, বাম থেকে ডানের দিকে, তখন এখানে মাইনাস পাওয়ার কি হয়ে যায়? বাড়তে থাকে। তাহলে এই যে 2 ঘর সরাইছি বলে
2 ঘর সরাইছি মানে কি, এখানে 100 ওইদিকে সরাই দিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে এখন 10⁹9। আর দশমিক সংখ্যা যদি এইদিকে সরানো হয় তাহলে পজিটিভ হয়। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা শুরুতে সাইন্টিফিক নোটেশন নিয়ে আরেকটু দেখাই দিব, অনেকের দুর্বলতা আছে। তাহলে যেহেতু 2 ঘর সরাই দিচ্ছি, এটা হলো 10⁹9। আর তুমি না বুঝতে মানে এখানে 100 দিয়ে ভাগ, 100 দিয়ে যদি আবার ভাগ করো তাহলে দেখো এখানে চলে যাবে। ঠিক আছে, তাহলে 486 আসছে। এবার এই নিয়মে লেখাটার কারণ কি আমার, এই নিয়মে লেখাটার কারণ হলো আমার যে আমরা জানি 1 ন্যানোমিটার সমান হলো 10⁻⁹9 মিটার। তাই আমার যে আগে অ্যান্সার ছিল এটা কিন্তু মিটারে ছিল, তাহলে এই যে 10⁻⁹9 এর পরিবর্তে এখন আমি ন্যানোমিটার বসাই দিতে পারি, তাহলে আমার অ্যান্সার হলো 486 ন্যানোমিটার। বুঝতে পারছো কিনা? 486 ন্যানোমিটার। তাহলে এই 486 ন্যানোমিটারের কালারটা কেমন, এটা আমরা নেক্সট ক্লাসে কালার নিয়ে আরেকটু কথা বলবো। হ্যাঁ অবশ্যই ইউজ করতে দিবে ইফাত, অবশ্যই ইউজ করতে দেবে। ক্লাসি ওয়াইজ ক্যালকুলেটর, ক্লাসি ওয়াইজ তোমাদের ক্যালকুলেটরটা দেখো, এই 2 লাইন ডিসপ্লের ক্যালকুলেটরে এই ম্যাথ করাটা অনেক সুবিধা। দেখো এই যে ক্লাস, এই ক্যালকুলেটরে সরাসরি এই লাইন তুমি উঠাইতে পারবা, এই লাইন দেখো সরাসরি উঠানো যায়। এখানে 10 যেভাবে আছে দেখো আমি ঠিক সেভাবে উঠাই দিতে পারি। 1 ভাগ নিচে হলো 2 এর স্কোয়ার মাইনাস 1 1 ভাগ হলো 4 এর স্কোয়ার, তারপর ব্র্যাকেট ক্লোজ। এই যে দেখো যেভাবে আছে কোশ্চেন আমি সেভাবে উঠাইতে পারি, এই ক্যালকুলেটরে এটাই সুবিধা। তাহলে এখানে ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক কম থাকে। না ইউজ করতে দিবে, অবশ্যই ইউজ করতে দিবে, সমস্যা নেই। এগুলো হলো ইএক্স সিরিজ বলে, ইএক্স সিরিজ, এমএস সিরিজ আর এফএক্স সিরিজ, এগুলো কখনোই ব্যান করে না। নেক্সট ক্লাসে আমরা আরো অনেকগুলো সিকিউ নিয়ে আলোচনা করবো এই জিনিসের। তাহলে ঠিক আছে, এই সবগুলো এফএক্স দেখো, এফএক্স একটা হয় হলো এমএস সিরিজ, এই এমএস সিরিজ গুলো হলো সিঙ্গেল লাইনের। এরপরে হলো এফএক্স যেগুলো হলো ইএস সিরিজ, ইএস সিরিজ গুলো হলো ডবল লাইনের, এই যে ডবল লাইন, উপরে একটা লাইন নিচে একটা লাইন থাকে। আর সবথেকে মডার্ন যেটা, এই যে এটা হলো, এটাকে বলে হলো ইএক্স সিরিজ, ইএক্স, এটা হলো সব থেকে মডার্ন সিরিজ, এটা এটা হলো সব থেকে মডার্ন। আর এইটা হলো বাজে, মানে এটা হলো এক লাইনের ডিসপ্লে, তো এই যে এক লাইনের সিঙ্গেল লাইনের ডিসপ্লে থাকে, এটা হলো হিসাব করাটা খুবই অসুবিধা হয়। আর সব থেকে মডার্ন হয় এই যে ইএক্স সিরিজটা, ইএক্স সিরিজটাও ভালো। সব থেকে ভালো হলো ইএক্স সিরিজ, যদি কেউ ক্যালকুলেটর কেনে এখন ইএক্স কিনবা। আর এগুলো কখনোই তোমার ব্যান্ড না, এগুলো কখনোই তোমাকে ব্যান করতে পারবে না। এগুলো যদি ব্যান করে তাহলে বলবা কি যে স্যার ব্যান করবে, সেই স্যারে বলবে স্যার বুয়েটের ইয়েতে দেখেন, বুয়েটের ওয়েবসাইটে দেখেন অ্যাডমিশনে কোন কোন ক্যালকুলেটর অ্যালাউ আছে। এটা শুধু বলবা যে স্যার বুয়েটের অ্যাডমিশনে একটা নোটিশ আছে, ওই নোটিশটা আপনি একটু পড়ে দেখেন, পড়ে দেখে যে যে ক্যালকুলেটর গুলো প্রোগ্রাম করা যায় না ওখানে ব্যান করা আছে, তাহলে আপনি দয়া করে একটু মোবাইলে সার্চ দিয়ে দেখেন যে কোন কোন ক্যালকুলেটর গুলো ওরা ব্যান করছে, আপনি বোঝেন না। ঠিক আছে, এটা বললে দেখবে একদম চুপ মেরে বসে থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইএক্স এটা 1600 টাকা দাম, এই যে 991, এই যেটা বললাম এটা হলো 991, এটা 1600 টাকার মতো দাম নিবে অরিজিনালটা। মেড ইন জাপান না মালয়েশিয়ান মনে হয় এটা। ইএসও ভালো, ইএসও খারাপ না, ইএস গুলো 1300 টাকা, ইএস গুলো 1300 টাকা। যদি ক্যালকুলেটর নিয়ে কেউ কিছু বলে জাস্ট এটা বলবা যে বুয়েটের অ্যাডমিশনের সার্কুলার দেখেন, অ্যাডমিশনের সার্কুলার গুলোতে ওখানে অ্যালাউ কোন কোন ক্যালকুলেটর গুলো অ্যালাউ আছে ওখানে লিখে দেওয়া আছে, যে কোন ক্যালকুলেটর গুলো অ্যালাউ, আমার মডেলটা ওর মধ্যে পড়ছে কিনা, যদি পড়ে তাহলে ছেড়ে দিবে, না যদি না পড়ে তাহলে ধরবে। ঠিক আছে, আর তাহলে কোনো কথাই বলবে না।
তুমি বলবা যে আমি বুয়েটের অ্যাডমিশনের নোটিশ দেখে আমার ক্যালকুলেটর কিনছি, তাহলে বলবে যে স্টুডেন্টের ধরা যাবে না, ও এমনিতে সাবধান হয়ে যাবে। ওকে, তোমাদের আজকের ক্লাস শেষ। নেক্সট ক্লাস আমি জানাই দিব। ওই অ্যাডমিশনের ব্যাচের নিয়ে একটু ঝামেলা হচ্ছে ওদের, যদি সোমবারে ক্লাস নেই তাহলে তোমাদের ক্লাসটা মঙ্গলবারে যাবে, ঠিক আছে? তোমাদের ক্লাস নেক্সট ক্লাস কবে আমি গ্রুপে জানাই দিব। সবাই টেলিগ্রাম গ্রুপে অ্যাড থাকবা, টেলিগ্রাম গ্রুপে বলে দিব। না, অ্যাডমিশনের আমার ব্যাচ আছে, অ্যাডমিশনের ক্লাসে 170 জন, অনেক, 170 জন পড়ে ওখানে। তোমরা এই কয়জন ক্লাস করতেছো, ওখানে 170 জন পড়ে। 170 জনের ব্যাচের ক্লাস। ওকে, আল্লাহ হাফেজ।